পর্যায় সারণীতে আমরা আজকে টোটাল আলোচনা করব টোটাল 75টা এমসিকিউ। তো এই এমসিকিউগুলো আমি আসলে ডিজাইন করেছি সামনে এসএসসি 2026 ব্যাচের রসায়ন পরীক্ষার উপর ভিত্তি করে। যারা এসএসসি 2026 ব্যাচের রসায়ন পরীক্ষা দেবে আগামী 14ই মে রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই কেমিস্ট্রি পরীক্ষাতে তোমরা যাতে শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেজন্য হচ্ছে আমি রসায়নের যে শর্ট সিলেবাসে তোমাদের যে 6টা অধ্যায় আছে, অধ্যায় 3, 4, 5, 6, 7 এবং 11, ধারাবাহিকভাবে এই 6টি অধ্যায়েরই ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস নিব ইনশাল্লাহ। এবং তার পরবর্তীতে এই 6টি অধ্যায়েরই চেষ্টা করব ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস নেওয়ার, যাতে করে হচ্ছে এই সলভিং ক্লাসগুলো তোমরা পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা যদি প্রিপারেশন নাও ভালো করে এবং এই অধ্যায়গুলো যদি ভাইয়া ক্লাস করে যাও, প্লাস নিজেরা আরও যদি এক্সট্রা কিছু এমসিকিউ যদি বাসা থেকে সলভ করে যাও, আশা করি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় 80 মার্কস পাওয়া কোনো ব্যাপার হবে না। এবং হচ্ছে ভাইয়া যে 75টা এমসিকিউ আজকে করাবো সেখান থেকে আশা করি তোমরা পর্যায় সারণী থেকে যদি 5টা এমসিকিউ আসে পরীক্ষায়, ইনশাল্লাহ 4টা এমসিকিউ এখান থেকেই তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে বাছাই করে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলোই রেখেছি। তবে আমি বরাবরের মতোই বলবো যে ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাসের ব্যাপারগুলো যেগুলো হয়, মানে ওয়ান শট ক্লাস যেরকম হয় সেটা আসলে ওয়ান শট ক্লাসে একদম 100% কমন পড়বে। এটা কেউ যদি বলে সেও আসলে না জেনে মিথ্যা বলছে, আর কেউ যদি এটা আশা করে সেও আসলে ভুল আশা করছে। কারণ হচ্ছে একটা পুরো 1 বছর 1.5 বছর যেটা তোমরা পড়াশোনা করে আসছো সেটা যদি তোমরা এখন মনে করো যে ওয়ান শট সলভিং ক্লাস করে 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায় তোমরা হচ্ছে পুরো অধ্যায়ের উপর মাস্টার হয়ে যাবা, এটা আসলে একটা বোকামি ছাড়া কিছুই না। তবে হ্যাঁ, এটা ঠিক, যদি বুঝে পড়তে পারো, মাথাটা ঠান্ডা রেখে যদি পড়তে পারো, তো মোটামুটি 25-এর মধ্যে 6টা অধ্যায় পড়ায় যখন দিব, প্রায় মোটামুটি 450+ এমসিকিউ সলভ করাবো আমি তোমাদেরকে, 500-র মতো এমসিকিউ সলভ করাবো তোমাদেরকে। তো আশা করি যে 25টার মধ্যে 20টা এমসিকিউ তোমরা কমন পাবে। হুবহু কমন না পেলেও প্যাটার্ন, টপিক, মানে তোমার মনে হবে যে না এই এমসিকিউটা বা এই প্যাটার্নটা আমি পড়েছিলাম। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। এবং আমাদের গতকালকে ক্লাস যেটা ছিল পদার্থের গঠন, সেই ক্লাসটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, তোমরা সেখান থেকে হচ্ছে ক্লাসটা দেখে নিতে পারবে। আর এই ক্লাসটা কিন্তু আমরা হচ্ছে, যদিও আমি এটা এসএসসি 2026 ব্যাচের জন্য ডিজাইন করেছি, বাট হচ্ছে যারা ক্লাস 9-এ আছো, যারা ক্লাস 10-এ আছো, তোমাদের যাদের পর্যায় সারণী পড়া আছে, বেসিক খুব ভালোভাবে পড়া আছে, তোমরাও কিন্তু এই ক্লাসটা করতে পারবে। ঠিক আছে, আর 9-10 যারা আছো তোমরা বলতে পারো যে মানে আমরা হঠাৎ করে একটা ক্লাস দেখতেছি, শিক্ষাঙ্গন থেকে ক্লাস হচ্ছে, একদম শুরুতেই সলভিং ক্লাস দেওয়া হচ্ছে, কোনো বেসিক পড়ানো হচ্ছে না। তো তোমাদের জন্য বলি যে জাস্ট এসএসসি 26 ব্যাচ এদেরকে হচ্ছে কিছুটা সলভিং ক্লাস দিয়ে দিই। হ্যাঁ, ওরা যেহেতু একদম ওদের পরীক্ষা একদম সামনে, অতি সামনে, তো তাদেরকে শেষ করার পরেই আমি হচ্ছে ইনশাল্লাহ মে মাসের 15 তারিখের পর থেকেই বেসিক সহ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়াবো। ঠিক আছে, তো তোমরা আমার কাছে বেসিক, সিকিউ, এমসিকিউ সব ধরনের সলভিং ক্লাসই পাবে, সব ক্লাসই পাবে। তো সেজন্য হচ্ছে প্যারা নেই, চিন্তা করার কিছু নেই। যারা 9-এ আছো তোমাদের তো 2028-এ পরীক্ষা বা 2027-এর ডিসেম্বরে পরীক্ষা হবে। আর যারা 10-এ আছো এখন তো শোনা যাচ্ছে যে 2026-এর ডিসেম্বর মাসেই হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা হয়ে যেতে পারে, যদিও এটা এখনও পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল কোনো রিপোর্ট বা কোনো ঘোষণা এখনও পর্যন্ত আসে নাই। বাট আমরা যেহেতু একটা কথা শোনা যায়, সেটা উড়ো খবর হোক যাই হোক, তো এখন হচ্ছে পড়াশোনাটা ওইভাবেই করবা যাতে করে, মানে ক্লাস 10-এর কথা বলছি, যাতে করে হচ্ছে ডিসেম্বরে তোমার পরীক্ষার প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া হয়ে যায়। মানে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, তুমি যাতে ডিসেম্বরে যাতে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো। হ্যাঁ, যে ডিসেম্বরেও যদি পরীক্ষা হয় তোমার যাতে পরীক্ষাটা ভালো হয়, ওভাবে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তো অনেক কথা বললাম, এর মধ্যে আশা করি যারা যারা জয়েন করে ফেলছো। তো আমরা শুরু করি তাহলে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের পর্যায় সারণীতে আজকের প্রথম যে এমসিকিউ সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে ডব্লিউ ডবেরাইনারের ত্রয়ী কোনটি। তো বিজ্ঞানী যে ডব্লিউ ডবেরাইনারের কথা আমরা যদি বলি, তো কিছু বেসিক আমি লিখে দিই তোমাদেরকে, যেগুলো না বললেই না। যেমন হচ্ছে ডবেরাইনারের ত্রয়ী সূত্রটা আমাদের এসেছে 1829 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে যে ডবেরাইনারের ত্রয়ী সূত্রটা কখন এসেছে। ডবেরাইনারের ত্রয়ী সূত্রটা প্রদান করা হয় 1829 সালে। এবং প্রথম ত্রয়ী, ডবেরাইনার সাহেব যে প্রথম ত্রয়ী আবিষ্কার করেছিলেন, ত্রয়ী মানে কি 3টা, ত্রয়ী সূত্র যে কাকে বলে, ত্রয়ী সূত্র হচ্ছে 3টি একই গ্রুপের, গ্রুপ পর্যায়ে, এগুলো আশা করি এসএসসি 26 ব্যাচ পারো, এগুলার আমি আর তোমাদেরকে বোঝাচ্ছি না। মানে একই গ্রুপে পরপর 3টা মৌল যদি নাও, তাহলে মাঝখানের মৌলটার পারমাণবিক ভর প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান হবে, গড় করলে যা হবে তার সমান হবে অথবা তার কাছাকাছি হবে। এটা হচ্ছে ডবেরাইনারের ত্রয়ী সূত্র। তো ডবেরাইনার প্রথম ত্রয়ী যেটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হচ্ছে ডবেরাইনারের আবিষ্কৃত প্রথম ত্রয়ী।
বাট এখানে দেখো অপশনে এইটা নাই। তাহলে অপশনে আমরা খুঁজে বের করবো কোনটা ত্রয়ী। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। কীভাবে ক, খেয়াল করো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটা মৌলই হচ্ছে গ্রুপ একের মৌল এবং তারা গ্রুপ একের সিরিয়ালি। লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়, সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায় এবং পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। তো আমরা জানি লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 9 আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7 আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। এবং দেখো সোডিয়ামের পারমাণবিক ভর ত্রয়ী সূত্র অনুযায়ী কী হওয়ার কথা, লিথিয়াম আর পটাশিয়ামের গড়ের সমান বা তার কাছাকাছি হওয়ার কথা। তাহলে দেখো লিথিয়ামের 7, পটাশিয়ামের 39, এদের যদি গড় করো মানে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু তুমি পাচ্ছ 46/2, তার মানে হচ্ছে 23। এবং এক্স্যাক্টলি সোডিয়ামের পারমাণবিক ভর কিন্তু 23। অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এটা হচ্ছে ডোবেরাইনারের একটা ত্রয়ী। তবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ডোবেরাইনারের প্রথম ত্রয়ী কোনটি, ডোবেরাইনার প্রথম ত্রয়ী আবিষ্কার করেছিলেন ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই তিনটা ছিল ডোবেরাইনারের প্রথম ত্রয়ী। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি নিউল্যান্ডসের অষ্টক সূত্রের মূল ভিত্তি কী। নিউল্যান্ডসের অষ্টক সূত্রের মূল ভিত্তি যখন পড়বা তখন হচ্ছে কিছু ইনফরমেশন লিখে রাখি। নিউল্যান্ডস অষ্টক সূত্র দিয়েছিলেন 1864 সালে এবং নিউল্যান্ডের অষ্টক সূত্র ছিল এরকম। ধরো দ্বিতীয় পর্যায়ের মৌল আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপরে কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল হচ্ছে সোডিয়াম। দেখো লিথিয়ামের পরে সোডিয়ামটা কিন্তু ঠিক অষ্টম মৌল, মানে লিথিয়ামের পরে দেখো বেরিলিয়াম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে নিউল্যান্ডস বলেছিলেন যে প্রতি 8 মৌল পরপর একই রকমের ধর্ম বিশিষ্ট মৌল পাওয়া যাবে, মানে লিথিয়াম আর সোডিয়ামের ধর্ম সেম। আবার দেখো আমরা যদি বলি সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন এবং ক্রিপ্টন। দেখো সোডিয়ামের পরও ঠিক 8 নম্বর মৌল, 8টা মৌল পরেই হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম আর সোডিয়ামের রাসায়নিক ধর্ম কিন্তু এক। তবে ঝামেলা হয় কি, বর্তমানে এটা আসলে মানা হয় না। কারণ বলতো পটাশিয়ামের পরে যে রুবিডিয়াম, এর মাঝখানে কিন্তু 17টা মৌল আছে, 18টা মৌল আছে। পটাশিয়ামের ঠিক 18 নাম্বার, পটাশিয়ামের পরে ঠিক 18টা মৌল পরে রুবিডিয়াম পাওয়া যায় যার ধর্ম পটাশিয়ামের সাথে মিলে। তো এখন তোমরা বলতে পারো তাহলে তো নিউল্যান্ডসের অষ্টক সূত্র খাটতেছে না। বাট কথা হচ্ছে নিউল্যান্ডস যখন অষ্টক সূত্র দেয় তখন আসলে পর্যায় সারণীতে 118টা মৌল ছিল না। তখন আসলে ডি ব্লক মৌল, এ ব্লক মৌল এগুলো তখন আবিষ্কৃত হয় নাই। এই কারণে নিউল্যান্ডসের অষ্টক সূত্রে মৌলের সংখ্যা কম ছিল এবং তখন আসলে প্রত্যেকটা পর্যায়ে 8টা মৌলই থাকতো। এখন যে আমরা পড়ি যে চতুর্থ পর্যায়ে 32টা মৌল থাকে বা তৃতীয় পর্যায়ে সর্বোচ্চ 18টা মৌল থাকতে পারে, আহ্বাও নীতি পড়েছ তোমরা। তো এই যে নীতিগুলো, এই নীতিগুলো কিন্তু তখন আবিষ্কৃত হয় নাই। এই কারণে নিউল্যান্ডসের অষ্টক সূত্রে আমরা নিউল্যান্ডসের অষ্টক সূত্র যদি পরীক্ষায় আসে, নিউল্যান্ডসের অষ্টক সূত্র হচ্ছে প্রতি 8 মৌল পরপর একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌল দেখা যায়। প্রতি 8টি মৌল পরপর একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌল দেখা যায়। এই নীতিটাকেই বলা হয় নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডসের অষ্টক সূত্রের মূল ভিত্তি কী ছিল মনে রাখবা, তোমাদের বইতে 5 জন বিজ্ঞানীর কথা বলা আছে। প্রথমে হচ্ছে ল্যাভয়েসিয়ে, তারপর ডোবেরাইনার, তারপর নিউল্যান্ডস, তারপর মেন্ডেলিফ, তারপর মোসলে। একমাত্র মোসলে বাদে, বিজ্ঞানী মোসলে শুধুমাত্র পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী দেন। বিজ্ঞানী মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী দেন। উনি বাদে এর আগের যে 4 জন আছেন, ল্যাভয়েসিয়ে, ডোবেরাইনার, নিউল্যান্ডস এবং মেন্ডেলিফ, তারা সবাই পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণী দেন। তাহলে নিউল্যান্ডসের অষ্টক সূত্রের মূল ভিত্তি কী ছিল? পারমাণবিক ভর। তারপরে আমরা যদি যাই, অলরেডি বলে ফেলছি মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তিও তাহলে কি? পারমাণবিক ভর। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তিও কিন্তু পারমাণবিক ভর। তো মেন্ডেলিফের ক্ষেত্রে যে কথাগুলো মনে না রাখলেই নয় সেগুলো হচ্ছে মেন্ডেলিফ পর্যায় সারণী প্রদান করেন 1869 সালে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 63টি। ওই সময় পর্যন্ত 63টি মৌল আবিষ্কৃত হয় এবং মেন্ডেলিফ ভবিষ্যৎবাণী করেন, মানে বিভিন্ন ঘর খালি রাখেন এবং সেই ঘরে যে মৌলগুলো বসবে সেগুলো ধর্ম নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেন। ভবিষ্যৎবাণী করা মৌল হচ্ছে তার 4টি। তারপর মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ অথবা যেটাকে আমরা বলি খাড়া কলাম, এটা কিন্তু এমসিকিউতে আসে। হ্যাঁ, গ্রুপ বা খাড়া কলাম হচ্ছে 8টি। আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমাদের অনুভূমিক সারি বা পর্যায় অনুভূমিক সারি হচ্ছে 12টি।
ঠিক আছে, কিন্তু আধুনিক পর্যায় সারণীতে বর্তমানে আমরা যেটা দেখি সেখানে কিন্তু আমাদের পর্যায় হচ্ছে 7টি আর গ্রুপ হচ্ছে 18টি। তো এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর আসো 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের কতটি গবেষণাগারে তৈরি। মনে রাখবা 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল হচ্ছে 118টি। এর মধ্যে প্রাকৃতিকভাবে পাওয়া যায় 98টি আর গবেষণাগারে তৈরি হয়েছে 20টি। আর এই যে 26 লেখা, এটা কোথায় পাওয়া যায়? মানব দেহে পাওয়া যায়। এটা কিন্তু আমি গতকাল পড়িয়েছি, অধ্যায় 3-এ এই এমসিকিউটা ছিল। তারপরে আসো দেখি ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত। তো ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 84। আর যদি প্রশ্ন আসে ক্রিপ্টনের ভর কত, পারমাণবিক ভর কত, তো ওইটা একটু লিখে রাখি। ক্রিপ্টনের পারমাণবিক ভর হচ্ছে ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36 আর ক্রিপ্টনের পারমাণবিক ভর হচ্ছে 84। ঠিক আছে, ক্রিপ্টনের পারমাণবিক ভর হচ্ছে 84। তারপর যদি দেখি আইইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? 118টি। এগুলো কিন্তু সব বোর্ড এমসিকিউ, বোর্ড অথবা পাশে লেখা নাই, বাট এগুলো সবই বোর্ডে আসে এমসিকিউ। তারপর আসো ত্রয়ী সূত্রকে সমর্থন করে কোনটি? তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ত্রয়ী সূত্রকে সমর্থন করে, আমরা মাত্র দেখেছি। এটাও ত্রয়ী সূত্রকে সমর্থন করে। কিভাবে বলো তো? বেরিলিয়ামের পারমাণবিক ভর 9। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর বের করবো আমরা। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। এখন ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কিন্তু 24। এখন 9 আর 40-এর গড় করলে কত হয়? 40 আর 9 হচ্ছে 49, 49কে 2 দিয়ে ভাগ করলে 24.5। তাহলে 24.5-এর খুব কাছাকাছি না 24? তাহলে কি এটা কিন্তু ত্রয়ী সূত্র মেনে চলে। এবং বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা কিন্তু একই গ্রুপের মৌল, গ্রুপ 2। বাট এটা কিন্তু সঠিক না। কেন বলো তো? কারণ কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরা আসলে একই গ্রুপের মৌল না, এরা হচ্ছে একই পর্যায়ের মৌল। একই পর্যায়ের মৌল হওয়ার কারণে এটা সঠিক নয়। তো এখানে আমি লিখে রাখি একই গ্রুপের নয়, কারণ ডোবেরাইনার ত্রয়ী সূত্র দিয়েছে একই গ্রুপের জন্য হতে হবে, একই পর্যায়ের জন্য হলে কিন্তু হবে না। তবে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তারপর আমরা যদি দেখি পর্যায় সারণী কোন গ্রুপে মৌলের সংখ্যা সর্বাধিক, তো এটা একটু আমি তোমাদের জন্য একটু লিখে রাখি। গ্রুপ আর এখানে হচ্ছে মৌল সংখ্যা। তো আমাদের গ্রুপ 1-এ এবং গ্রুপ 18-তে এই দুইটা গ্রুপে আমাদের মৌল থাকে 7টি করে। তারপর গ্রুপ 2-এ তারপরে হচ্ছে গ্রুপ 2 এবং হচ্ছে 13 থেকে 17 পর্যন্ত। হ্যাঁ, এই যে ঢেউয়ের মতো চিহ্ন দিলাম, এটা দিয়ে থেকে বোঝাচ্ছি আমি। তো এই যে 6টা গ্রুপ 2, তারপর 13, 14, 15, 16, 17 এই গ্রুপগুলো প্রত্যেকটাতে থাকে 6টা করে। তারপরে হচ্ছে গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই গ্রুপগুলোর মধ্যে মৌল থাকে 4টা করে। আর সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3-এর মধ্যে আমার মৌল থাকে টোটাল 32টা। গ্রুপ 3-এর মৌল কারা? গ্রুপ 3-এর মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম, ইরিডিয়াম। এছাড়া ওই যে পর্যায় সারণীর নিচেতে থাকে ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি, এরা হচ্ছে গ্রুপ 3-এর মৌল। তাহলে গ্রুপ 3 হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ। পর্যায় সারণীর গ্রুপ 3-এ হচ্ছে মৌলের সংখ্যা সর্বাধিক। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবা। আর প্রশ্ন যদি আসে গ্রুপ মানে পর্যায় সারণীর সবচেয়ে ছোট গ্রুপ কোনটি, 4 থেকে 12 পর্যন্ত, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই যে 9টা গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত, এরা সবাই কিন্তু পর্যায় সারণীর সবচেয়ে ছোট গ্রুপ। মানে 4 থেকে 12 পর্যন্ত যেই সংখ্যাটাই অপশনে থাকবে সেটাই রাইট আনসার হবে। ঠিক আছে, তারপরে আসো। তারপর দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল কোনটি? খেয়াল করো, দ্বিতীয় পর্যায়ে শুরু হয় কি দিয়ে? লিথিয়াম, তারপরে কি? বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, শেষ হয় কি দিয়ে? নিয়ন। তাহলে দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল হচ্ছে নিয়ন। আবার তৃতীয় পর্যায়ে শুরু হয় সোডিয়াম দিয়ে। তৃতীয় পর্যায়ের এই যেখানে লিখে রাখি, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। তাহলে তৃতীয় পর্যায়ে শুরু হয় সোডিয়াম দিয়ে, তৃতীয় পর্যায়ে শেষ হয় আর্গন দিয়ে। তারপর চতুর্থ পর্যায় শুরু হয় কি? পটাশিয়াম দিয়ে, শেষ হয় ক্রিপ্টন দিয়ে। তারপর পঞ্চম পর্যায় শুরু হয় রুবিডিয়াম দিয়ে, শেষ হয় জেনন দিয়ে। তারপর হচ্ছে আমাদের ষষ্ঠ পর্যায় শুরু হয় রুবিডিয়াম সিজিয়াম দিয়ে, আর শেষ হয় আমাদের রেডন দিয়ে। আর সপ্তম পর্যায়ে এটা আমাদের শুরু হয় ফ্রান্সিয়াম দিয়ে, যেটা 87 নাম্বার মৌল, আর শেষ হয় ওগানেসন দিয়ে, যেটা হচ্ছে আমাদের সর্বশেষ আবিষ্কৃত মৌল, 118 নাম্বার মৌল। তো এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আশা করি একটু কি মানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এইগুলো আসবে না, আসলে 2, 3, 4 এই পর্যায়গুলোর মধ্যে এমসিকিউতে আসবে। তারপর আসো পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কয়টি? এটা কিন্তু মেন্ডেলিভ বলে নাই, আধুনিক পর্যায় সারণী বলছে। হ্যাঁ, মনে রাখবা খাড়া স্তম্ভ কি? খাড়া স্তম্ভ হচ্ছে গ্রুপ, আর অনুভূমিক সারি হচ্ছে পর্যায়। তাহলে আমরা জানি আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টি। যদিও মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ বা খাড়া স্তম্ভ কয়টি ছিল? 8টি। এগুলো কিন্তু প্যাচ লাগে, এগুলো বারবার পড়বা।
তারপর পর্যায় সারণী গ্রুপ 18-তে কয়টা মৌল আছে? মাত্র উপরে লিখে আসছি না, গ্রুপ 1 এবং গ্রুপ 18 এই দুইটার মধ্যে 7টি করে মৌল আছে। গ্রুপ 1 এবং 18 এই দুইটাতে 7টি করে মৌল আছে। গ্রুপ 2, তারপর 13, 14, 15, 16, 17 মানে গ্রুপ 2 এবং 13 থেকে 17 পর্যন্ত এই 6টা গ্রুপে 6টা করে মৌল আছে। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত এই 9টা গ্রুপের মধ্যে 4টা করে মৌল আছে। আর পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3, সেখানে 32টা মৌল আছে। তারপরে আসো এই প্রশ্নটা দেখি, কোন গ্রুপে অবস্থান করে? এটা আসলে আমাদের সিকিউতে আসে, এমসিকিউতে আসে। সিকিউতেও এই প্রশ্নটা আসে, খতে আসবে। দেখো NH2N-1D3 কোন গ্রুপে অবস্থিত? তো গ্রুপ তোমরা একটা কথা মনে রাখবা, যদি S ব্লক হয়, S ব্লক মৌল যদি হয়, তাহলে গ্রুপ কি হবে? আমি এইভাবে লিখে রাখি, যদি ব্লক হয় S, তাহলে গ্রুপ হবে 1 2, তাহলে গ্রুপ হবে 1 অথবা 2। সেটা কিভাবে হবে? গ্রুপটা হবে তখন এইভাবে NS1 NS2, হ্যাঁ, NS1 অথবা NS2, হ্যাঁ। তারপর হচ্ছে যদি ব্লক যদি P হয়, তাহলে গ্রুপ জানি কি হয়? NS2 প্লাস 10 যোগ করতে হয় প্লাস NP, পিতে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে 2 10 মানে NS2 2 যোগ করতে হবে, 10 যোগ করতে হবে, তারপর পির মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা যোগ করতে হবে, তাহলে তুমি গ্রুপ পাবা। যদি ব্লক যদি ডি ব্লক হয়, তাহলে হচ্ছে আমাদের সূত্র হয় NS2 আর N-1 D 1 থেকে 10 পর্যন্ত। আর যদি ব্লক যদি F হয়, তাহলে আমাদের সূত্র হয় NH2 N-1 D 1 থেকে 10, N-1 D লিখতে হয় না, N-2 লিখলেই হয়, N-2 F ব্লক 1 অথবা 2। তো অ্যাপ ব্লক আসলে লাগবে না। আচ্ছা, আমি কনফিউজ না করি তোমাদের, যেহেতু সামনে পরীক্ষা, অ্যাপ ব্লক দিয়ে আসলে আমাদের কিছু আসে না, এই 3টা জানলেই হবে, হ্যাঁ। কনফিউজ না করি, সামনে যেহেতু পরীক্ষা এমন কিছু শেখাবো না যেটা তোমাদের আসবে না। তাহলে দেখো SPD, এখন দেখো এটা কোন ব্লক? শেষ মৌলটা কোথায় প্রবেশ করছে? ডি ব্লকে প্রবেশ করছে। কীভাবে বুঝছো? হ্যাঁ, কারণ ডি ব্লক কিন্তু এখনও পূর্ণ হয় নাই, মানে 10টা হয় নাই। তাহলে যেহেতু এটা ডি ব্লক মৌল, ডি ব্লক হলে কীভাবে হিসাব করতে হয়? NH2 আর ডির মধ্যে যতগুলো থাকে। তাহলে এখানে আমাদের গ্রুপটা কি? গ্রুপটা হবে NS এর মধ্যে 2টা আর ডি এর মধ্যে কয়টা? 3টা, 2 যোগ 3, তার মানে এটা হচ্ছে গ্রুপ 5-এর মৌল। তাহলে একটা কথা মনে রাখবা, যদি একটা মৌলের শেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যদি প্রবেশ করে, তাহলে সেই মৌলটাকে আমরা বলি ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের গ্রুপ কীভাবে নির্ণয় করতে হয়? NH2 এটার সাথে যোগ করতে হবে ডি এর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে সেটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি NH2 মানে এস এর মধ্যে 2টা আর ডি এর মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রন কয়টা আছে? 3টা, তার মানে 2 আর 3 যোগ করে এটা হচ্ছে 5 নাম্বার গ্রুপের মৌল। তারপরে আমরা দেখি তো এটা N এর মান বলছে 3, N এর মান 3 বলছে অবস্থান কোথায়? পর্যায় এবং গ্রুপ বের করতে বলছে। তাহলে পর্যায় এবং গ্রুপ যদি বের করতে বলা আছে, এখানে একটু ভুল আছে একটা, এটা 5 মে না, এটা হচ্ছে পঞ্চম হবে, হ্যাঁ, পঞ্চম। তাহলে পর্যায় এবং গ্রুপ যদি আমাদেরকে যদি বলে দেয়, তাহলে খেয়াল করো পর্যায় কীভাবে বের করতে হয়? পর্যায় হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে পর্যায়, N এর মান। দেখো এখানে এর মান কত? 3। তাহলে এটা কীভাবে লিখবে? এটাকে কিন্তু লিখতে 3s2 3p5, এই যে এই জিনিসটাকে, এই যে NH2 NP5, এটাকে কিন্তু লিখতে কি? 3s2 3p5। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কত? 3 না, মানে N এর মান 3। তাহলে এটার জন্য আমাদের পর্যায় হচ্ছে 3, পর্যায় হচ্ছে তৃতীয়। এখন আসো আমরা গ্রুপটা বের করি। গ্রুপ কত হবে? পি ব্লক মৌল না, শেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করেছে, তাহলে পি ব্লক মৌল হলে জানি কি করতে হয়? S এর 2 সাথে 10 যোগ করতে হয়, আর পি কয়টা? 5টা। তাহলে এখানে গ্রুপ নাম্বার কত? 17। তাহলে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের 17 নাম্বার গ্রুপের মৌল। আনসার হচ্ছে গরুর গ, তৃতীয় পর্যায়ের 17 নাম্বার গ্রুপের মৌল। তারপর আমরা যদি দেখি এটা বলছে এম একটা মৌল, এটার অবস্থান কোন গ্রুপে? হ্যাঁ দেখো তো, এটা যদি অবস্থান কোন গ্রুপে তুমি যদি খেয়াল করে, এই যে এটা শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? তোমরা বলতে পারো ভাইয়া 4s এ প্রবেশ করছে। না, 4s ফিল আহ্বান নীতি অনুযায়ী ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে, তারপর 3d-তে প্রবেশ করে। তার মানে এটা যদি তুমি যদি আহ্বান নীতি অনুযায়ী একদম সঠিকভাবে যদি লেখো, সিরিয়ালি যদি লেখো, তাহলে এটা লিখতে পারতে এইভাবে 1s2 2s2 2p6 3s2 3p6, 4s2-তে আগে প্রবেশ করেছে, তারপর ইলেকট্রন 3d-তে প্রবেশ করেছে। তাহলে আমরা যদি এখন যদি ইলেকট্রন বিন্যাস করলাম, এখন যদি আমরা যদি খেয়াল করি, এটার পর্যায় যদি লিখতে চাই, এটার পর্যায় কত? যদিও পর্যায় চাই নাই, তাও আমি লিখে দিই, এটার পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়। কেন? কারণ সে সবচেয়ে বাইরের স্তর কিন্তু 4, সবচেয়ে বড় N এর মান হচ্ছে 4। আর যদি বলি গ্রুপ কত?
গ্রুপ হচ্ছে এটা ডি ব্লক মৌল। কীভাবে বুঝলাম ডি ব্লক মৌল? কারণ সেই ইলেকট্রন ডিতে প্রবেশ করেছে। তাহলে ডি ব্লক হলে এসের 2টা আর ডিতে যতগুলো, ডিতে থাকে 2টা, তাহলে এটা কিন্তু গ্রুপও 4। তাহলে এই মৌলটার অবস্থান হচ্ছে চতুর্থ পর্যায়ে, চতুর্থ গ্রুপে। তো আমাদের যেহেতু পর্যায় চাই নাই, শুধু গ্রুপ চাইছে, তো আমরা লিখে দেব গ্রুপ 4। তারপরে আমরা যদি দেখি আমাদের পরের এমসিকিউ, এটাও একই ধারার এমসিকিউ। তো এটাকে আমি একটু সাজিয়ে লিখি তোমাদের জন্য। তাহলে কি লেখা যায়? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 4s1 3d5। তো এটা কিন্তু ব্যতিক্রম। এটা কার ইলেকট্রন বিন্যাস বলতে পারবা? এটা কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। কারণ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মী হয়। 4s2 3d4 হওয়ার কথা ছিল 4s2 3d4, বাট ডি অরবিটাল অর্ধপূর্ণ হওয়ার জন্য 4s থেকে একটা ইলেকট্রন দিতে চলে গেছে, যার কারণে হয়ে গেছে 4s1 3d5। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটারও কিন্তু পর্যায় কত? যদি বলি পর্যায়, যদিও পর্যায় চাই নাই আমাদের কাছে, বাট পর্যায় হচ্ছে 4। আর যদি বলি গ্রুপ কত, যেহেতু এটা ডি ব্লক মৌল, তাহলে ওএস এর মধ্যে 1, ডি এর মধ্যে 5, টোটাল হচ্ছে 6টা ইলেকট্রন। তা 6টা টোটাল হচ্ছে 6টা ইলেকট্রন, তার মানে এটা হচ্ছে গ্রুপ 6 এর মৌল। তাহলে এক্স মৌলটির অবস্থান হচ্ছে পর্যায় সারণিক চতুর্থ পর্যায়, ষষ্ঠ গ্রুপে। আশা করি তোমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয়টা ভালো করেই বুঝতে পেরেছো। তারপরে যদি না বোঝো, যখন দেখবা, তখন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে ভাইয়াকে জানাবা। তারপর দেখো A2+ মৌলটির গ্রুপ কোনটি? আচ্ছা, A2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। ওকে, তাহলে দেখো A2+, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। বাট মৌলটা কিন্তু A2+ না, A2+ হচ্ছে আয়ন। তাহলে যদি এটাকে, মৌল নাম কি A, 2+ মানে কি 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, 2টা ইলেকট্রন ছাড়ার কারণে তার ইলেকট্রন বিন্যাস হয়েছে এইটা। বাট যদি 2টা ইলেকট্রন না ছাড়তো, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কেমন হতো? 1s2 2s2 2p6 3s2 3p6। ইলেকট্রন কিন্তু সর্ববহিস্থ কক্ষপথ থেকে ছাড়া হয়, তাহলে সর্ববহিস্থ কক্ষপথ কী ছিল? 4s2। তার মানে যদি 2টা ইলেকট্রন না ছাড়তো, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হতো লাস্টেরটা, এটা। তাহলে 4s2, তাহলে 4s2 হলে গ্রুপ কত? এস ব্লক মৌল, এই যে এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল হলে এটার পর্যায় হচ্ছে 4, পর্যায় হচ্ছে 4, আর গ্রুপ হচ্ছে এস ব্লক হলে এস এর মাথায় যেটা থাকে সেটাই গ্রুপ। তাহলে এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। অনেকে দেখা যাবে যে এটা তো পি ব্লক মৌল, তাহলে হচ্ছে এস আর পি যোগ করবে, 2 আর 6 যোগ করে দেখবে 7 আর 10 যোগ করতে হয় কিন্তু, তাহলে 18। তো 18 তো খুঁজে পাবে না, তখন বলবে যে 2 আর 6, তার মানে 8 দাগাই ফেলি। না, 8 না, আমার কিন্তু A2+ চাই নাই, আমার চাইছে কি মৌলটির গ্রুপ কোনটি। মৌলটা কিন্তু A2+ না, মৌল হচ্ছে শুধু এ, শুধু এ। তাহলে এ আগে বের করে নিবা, তারপরে হচ্ছে গ্রুপ নির্ণয় করবা। তারপরে যদি দেখি পরেরটা, 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণিক কোন গ্রুপে? 24 কার পারমাণবিক সংখ্যা? 24 হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6, অথবা গতকাল আমি দেখিয়েছিলাম যে 3p6 পর্যন্ত না লিখে এতটুকুর বদলে কি লেখা যায়? এতটুকুর বদলে আর্গন লিখে ফেলা যায় থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে বুঝবা 3p6 পর্যন্ত লেখা হয়ে গেছে। তারপর হচ্ছে 4s1 3d5। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের এই যে 4s1 3d5, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন নির্ধারণ করবে। 4s1 3d5 এটা হচ্ছে আমাদের গ্রুপ নির্ধারণ করবে, গ্রুপ। তাহলে দেখো এটা কিন্তু চতুর্থ পর্যায়ের মৌল, তাহলে এইটার পর্যায় হচ্ছে 4, আর গ্রুপ কত? এটা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল হলে গ্রুপ কীভাবে নির্ণয় করতে হয়? এস এর 1 আর ডি এর হচ্ছে 5, যোগ করলে কত? 6। তাহলে এটা 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, যাকে আমরা ক্রোমিয়াম বলি। ক্রোমিয়াম হচ্ছে পর্যায় সারণিক গ্রুপ 6 এর মৌল। তারপর আসো পর্যায় সারণিতে জিঙ্কের অবস্থান কোথায়? জিঙ্ক হচ্ছে 30 পারমাণবিক সংখ্যা 30। তাহলে মনে করো আর্গন পর্যন্ত লিখছি, 3p6 পর্যন্ত। তারপর কিন্তু আসে 4s2 3d10। তো এটাও কিন্তু একটা ডি ব্লক মৌল। তাহলে এটার পর্যায় যদি লিখি, পর্যায় হচ্ছে 4, আর গ্রুপ কত? ডি ব্লক মৌল হলে যেন কী করতে হয়? এস আর ডি দুইটাই যোগ করতে হয়, এস এর 2 ডি এর 10 যোগ করলে হচ্ছে 12। তাহলে জিঙ্ক হচ্ছে পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের 12 নম্বর গ্রুপের মৌল। তারপর আমরা যদি দেখি নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? নাইট্রোজেন হচ্ছে 7 নম্বর মৌল। 7 হলে 1s2 2s2 2p3। তাহলে এটা কিন্তু আমরা হিসাব করলে এটা পর্যায় কত? পর্যায় হচ্ছে আমাদের 2, কারণ যেহেতু 2 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, হ্যাঁ। আর হচ্ছে গ্রুপ
গ্রুপ যদি হিসেব করি গ্রুপ কত, এটা পি ব্লক মৌল। পি ব্লক মৌল হিসেব করে জানি কী করতে হয়, এসের 2 যোগ করতে হয়, সাথে 10 যোগ করতে হয়, আর পির মধ্যে যা থাকে তা যোগ করতে হয়। পিতে আছে 3, তাহলে মোট হচ্ছে 15। অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 15 এর মৌল, দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 15 এর মৌল। ঠিক আছে, তারপরে আসো নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। নিকেল, নিকেল হচ্ছে 28 নাম্বার মৌল, 28। ঠিক আছে, গতকাল আমি একটা ছন্দ পড়িয়েছিলাম না, 21 থেকে 30 পর্যন্ত মনে রাখার। স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে, সেখানে নিকা হচ্ছে নিকেল, নিকা হচ্ছে 28 নাম্বার, নিকেল হচ্ছে 28 নাম্বার মৌল। তাহলে মনে করো আর্গন পর্যন্ত লিখেছো, এখন পরীক্ষা যখন এমসিকিউ আনসার করবা তাড়াতাড়ি করতে হবে না, তো তোমরা মনে রাখবা আর্গন লেখার মানে হচ্ছে 3p6 পর্যন্ত লিখে ফেলছে। তারপর হচ্ছে 4s2 3d8, 28টা হয়ে গেছে। তাহলে এটা যদি পর্যায় বলি, পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়, যদিও পর্যায় চাই নাই বাট তবু আমি প্রত্যেকটা পর্যায় বের করে দিচ্ছি। আর গ্রুপ এটা যেহেতু ডি ব্লক মৌল, তার মানে এস এর 2 আর ডি এর 8, মোট হচ্ছে কত 10। তাহলে নিকেল হচ্ছে পর্যায় সারণী চতুর্থ পর্যায়ের গ্রুপ 10-এর মৌল। তারপর যদি আমরা দেখি আমাদের পরেরটা, টাইটেনিয়াম মৌলটি পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত। দেখো বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু প্রচুর আসছে, এই কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসে। তার মানে তুমি যে বোর্ডের হয়ে থাকো, তোমাদের বোর্ড পরীক্ষায় 25টা এমসিকিউর মধ্যে ধরে রাখো একটা এমসিকিউ তোমার কমন করে যাবে যদি তুমি 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারো। কেন, ইলেকট্রন বিন্যাস জানলে তুমি গ্রুপ আর পর্যায়ে সহজে বের করতে পারবা। তার মানে একটা এমসিকিউ কিন্তু এই টপিক থেকে কনফার্ম তোমাদের আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি যে বোর্ডেরই হোক। তারপর আসো এখানে টাইটেনিয়াম, তাহলে টাইটেনিয়াম হচ্ছে 22, 22 হলে আর্গন পর্যন্ত ধরো লিখছো, তারপর হচ্ছে 4s2 3d2। তো আমরা যদি এখানেও যদি গ্রুপ লিখি, পর্যায় তো জানোই পর্যায় কত 4, পর্যায় তো লেখার দরকার নাই, গ্রুপ হলে 2 যোগ 2, তার মানে কত 4। তাহলে টাইটেনিয়াম হচ্ছে গ্রুপ 4-এর মৌল এবং পর্যায়ও 4। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ কোন গ্রুপের মৌল, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আর্গন পর্যন্ত লিখলাম, তারপর ধরো 4s2 3d5 25। তাহলে ম্যাঙ্গানিজেরও কিন্তু পর্যায় 4, আমি আর পর্যায় বের করছি না। গ্রুপ কত, S2 D5, গ্রুপ হচ্ছে 7। ম্যাঙ্গানিজ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে গ্রুপ 7-এর মৌল। তারপর যদি দেখি ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তিস্তর কয়টা, ক্যালসিয়াম, ক্যালসিয়াম যদি লিখি ক্যালসিয়াম হচ্ছে 20। শক্তিস্তর কয়টা বলো তো, আর্গন পর্যন্ত লিখছো, তারপর কিন্তু 4s2, তাহলে 4। তাহলে ক্যালসিয়ামের মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তিস্তর হচ্ছে 4টা। এই যে প্রথম শক্তিস্তরে 2টা ইলেকট্রন থাকে, তারপর দ্বিতীয় শক্তিস্তরে 8টা, তৃতীয় শক্তিস্তরে 8টা, চতুর্থ শক্তিস্তরে 2টা। তো এইগুলো আর লিখতেছি না, ফিল আপ করতেছি না, তোমরা তো বুঝছোই না। প্রথমটাতে 2টা, পরেরটাতে 8টা, পরেরটাতে 8টা, লাস্টেরটাতে 2টা। এইভাবে করে হচ্ছে আমাদের ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয়। তারপর আমরা যদি দেখি গ্রুপ 18-এর মৌল কোনটি, গ্রুপ 18 মৌলগুলো একটু লিখে রাখি। গ্রুপ 18 মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, তারপর হচ্ছে রেডন, অর্গানেসন। এরা হচ্ছে গ্রুপ 18-এর মৌল যাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো এই যে এখানে ওজি আছে, অর্গানেসন। তারপরে যদি আমরা দেখি এটার ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায়, আচ্ছা এটার মোট ইলেকট্রন হিসাব করো তো 4p6, চতুর্থ পর্যায়ের কিন্তু এই যে চতুর্থ পর্যায়ে এটা কোন গ্রুপের মৌল বলো তো। গ্রুপ যদি নির্ধারণ করো, এস এর মান 2, সাথে 10 যোগ করতে হবে, পি 6, গ্রুপ 18। আমরা জানি চতুর্থ পর্যায়ে গ্রুপ 18 মৌল কোনটা, জাস্ট উপরে যদি যাই, এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়, এটা হচ্ছে চতুর্থ পর্যায়। তাহলে চতুর্থ পর্যায়ে গ্রুপ 18 মৌল কিন্তু ক্রিপ্টন, হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম। তাহলে চতুর্থ পর্যায়ে গ্রুপ 18 মৌল হচ্ছে ক্রিপ্টন, বাট এরা লিখছে জ্যানন, তার মানে প্রথমটা সঠিক নয়। এমনিতেও তুমি যদি হিসেব করো, এই যে 2, 2, 4, 6, 10, 12, 18, 28, 30, 36 নাম্বার মৌল কিন্তু ক্রিপ্টন। ঠিক আছে, তো যেভাবে হিসেব করো ক্রিপ্টন আসবে, তার মানে জ্যানন, পি মৌলটা জ্যানন নয়। এখন আসো পি মৌলের যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা 8টি, হ্যাঁ 8টি। তো এই যে যোজ্যতা স্তর কোনটা, সবচেয়ে বাইরের স্তর, সবচেয়ে বাইরের স্তর এখানে কি চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে, 4s2 4p6, এস এর মধ্যে 2টা, পির মধ্যে 6টা। তার মানে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় আমরা জানি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। এছাড়াও তোমরা একটা বাঙালি বুদ্ধি অ্যাপ্লাই করো, যেহেতু হয় নাই তার মানে 2 আর 3ই তো হবে, তাই না। তবে ওইটা অ্যাপ্লাই করলেও আগে একটু চেক করে দেখো যে আসলে সঠিক কিনা। আচ্ছা, তারপর দেখো, আর যদি সময় না থাকে পরীক্ষার হলে, তাহলে 1 হয় নাই, তার মানে 2, 3 দাগাই ফেলবা, শেষ। এখন আসো এটা দেখো, এক্স ও জি দ্বারা গঠিত যৌগ কোনটি। আচ্ছা, এগুলো তোমাদের প্যাচ লাগে অনেক,
তো এগুলা যখন আমি সিকিউ করাবো তখন হচ্ছে আমি তোমাদের যদি পেজ থাকে তখনও সিকিউ সলভিংয়ের মধ্যে এটা আমি ডিটেলসে তোমাদেরকে দেখাবো কিভাবে বক্স থেকে হচ্ছে আমরা বের করতে পারি। আমাদের বক্সের সবসময় সমস্যা হয়, যার কারণে আমরা সিকিউ এই অধ্যায় থেকে ভালোভাবে আনসার করতে পারি না অনেকেই। তো ভাইয়া চেষ্টা করবো সহজে তোমাদেরকে বক্সের মধ্যে কোনো একটা মৌল এক্স বা জি দেওয়া আছে, এটার নাম কি সেটা সহজে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো, এটা আমি দেখানোর চেষ্টা করব। এখন আসলে আমরা একটু বুঝি, খেয়াল করো কি বলছে। বলছে পর্যায় এক, এই যে বক্সটার দিকে একটু তাকাও, বক্সের দিকে দেখো, বলছে পর্যায় এক গ্রুপ এক কিছু নাই, এখানে কিছু আছে নাই। গ্রুপ 16 আছে নাই, গ্রুপ 2 আছে নাই, এখানে আছে নাই, কিছুই নেই। তাহলে এগুলো কিন্তু কিছু নাই। তা প্রথম দেখো এক্সটা কী তাহলে বলো তো? এক্স হচ্ছে পর্যায় 3 গ্রুপ 1। এক্স এক্স কি? এক্সের পরিচয় হচ্ছে পর্যায় 3 গ্রুপ 1। এখন বলো 3 নাম্বার পর্যায়ে গ্রুপ 1-এর মৌলের নাম কি? তৃতীয় পর্যায়ে শুরু হয় সোডিয়াম দিয়ে, তাহলে এক্স আসলে কি? এক্স হচ্ছে সোডিয়াম, তাহলে এক্স এক্স ইকুয়াল টু সোডিয়াম। আর জি কি? জি হচ্ছে পর্যায় 2 গ্রুপ 16, তাহলে জি জি হচ্ছে পর্যায় 2 এবং গ্রুপ 16। পর্যায় 2 গ্রুপ 16-র মৌল হচ্ছে আমাদের অক্সিজেন, তাহলে জিটা হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে আমরা বুঝলাম এক্স হচ্ছে সোডিয়াম আর জি হচ্ছে অক্সিজেন। তাহলে এক্স এবং জি দ্বারা গঠিত যৌগ কোনটি? তো দেখো জি আর এক্স দিয়ে গঠিত যৌগ হচ্ছে সোডিয়াম অক্সাইড। এখন সোডিয়ামে কিন্তু ও প্লাস, সোডিয়াম প্লাস, আর অক্সিজেন কি? ও 2 মাইনাস। আমি তোমাদের গতকাল পড়াইছি যৌগমূলক মানে কিভাবে একটা সংকেত লিখতে হয়। সোডিয়ামের মাথার জিনিস চলে আসবে অক্সিজেনের নিচে, আর অক্সিজেনের মাথার জিনিস চলে আসবে সোডিয়ামের নিচে। তাহলে সোডিয়াম অক্সাইড কিন্তু এইভাবে লেখা হয় Na2, মানে অক্সিজেনের 2 চলে আসছে সোডিয়ামের নিচে, আর অক্সিজেনের প্লাস মানে কি? +1, এই 1টা চলে আসছে অক্সিজেনের নিচে। তাহলে এক্স এবং জি দ্বারা গঠিত যৌগের নাম হচ্ছে Na2। ঠিক আছে, এখন আসো, সোডিয়াম হচ্ছে একটা ধাতু, অক্সিজেন হচ্ছে একটা অধাতু। আমরা কিন্তু জানি ধাতু আর অধাতু মিলে আয়নিক যৌগ তৈরি করে। ধাতু যোগ অধাতু আয়নিক, তার মানে এক্স এবং জি দ্বারা গঠিত যৌগ আয়নিক যৌগ। এবং এই যৌগের জলীয় দ্রবণ কেমন হবে? আমরা জানি সবাই ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়, অধাতুর অক্সাইড অম্লীয় হয়। তোমরা এখানে একটা কথা একটু মনে রাখবা, এই কথাটা আমি একটু লিখে দিই, মনে রাখবে তোমরা যে ধাতুর অক্সাইড ধাতুর যে অক্সাইড সেটা হয় ক্ষারীয়। আর নিচে লিখে রাখলাম অ অ অ, 3টা অ। এই 3টা অর মানে কি? এই অ মানে হচ্ছে অধাতুর, এই অ মানে হচ্ছে অক্সাইড, আর এই অর মানে হচ্ছে অম্লীয়। তো তোমরা যখন মনে রাখবা ট্রিপল অ, যেমন ভার্সিটিতে উঠলে ট্রিপলই একটা সাবজেক্ট আছে, তো তোমরা মনে রাখবো ট্রিপল অ। তো প্রথম অ হচ্ছে অধাতুর, তারপরে অ হচ্ছে অক্সাইড, তারপরে অ হচ্ছে অম্লীয়। অধাতুর অক্সাইড যদি অম্লীয় হয় তাহলে ধাতুর অক্সাইড ক্ষারীয় হবে। এখন সোডিয়াম কিন্তু একটা ধাতু, তাহলে ধাতুর অক্সাইড ক্ষারীয়। এবং বলছে এর মৌলদ্বয় আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছে। মৌলদ্বয় কে কে? সোডিয়াম এবং অক্সিজেন। এখন দেখো তো মৌলদ্বয় কে কে? সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস কি আর্গনের মতো? সোডিয়াম প্লাস হচ্ছে নিয়নের মতো, কারণ সোডিয়ামে ছিল 11টা ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করা, এখন তার ইলেকট্রন কয়টা হয়েছে? 10টা ইলেকট্রন, মানে সে হচ্ছে নিয়নের মতো। বা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে 2 মাইনাস, তাহলে সেও হয়েছে নিয়নের মতো। তাহলে আমাদের সোডিয়াম প্লাস আর অক্সিজেন 2 মাইনাস উভয় মৌল মানে সোডিয়াম এবং অক্সিজেন দুইজনই যখন যুক্ত হয়ে সোডিয়াম অক্সাইড তৈরি করেছে, তখন তারা দুইজনই নিয়নের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছে, আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়নি, অর্থাৎ এটা ভুল। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যাই, না বুঝলে ইউটিউবে যখন দিব আরেকবার দেখে নেবে। তারপর আসো এখানে আসো তো দেখি পি কি? পারমাণবিক সংখ্যা 14, তার মানে পি হচ্ছে সিলিকন, 14 নাম্বার মৌলের নাম সিলিকন, 15 নাম্বার মৌলের নাম ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন। কিউ মৌল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? কিউ মৌল কি 15 না? ফসফরাস না? তাহলে ফসফরাস এটা গ্রুপও 15ই। কেন বলো তো? কারণ ফসফরাসে আমাদের কিউ আমি ফসফরাস না লিখে কিউই লিখি, হ্যাঁ কিউ কিন্তু 15 নাম্বার মৌল। তাহলে 15 নাম্বার মৌলে ইলেকট্রন বিন্যাস করলে কী আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তাহলে এটা পর্যায় হচ্ছে 3, যেহেতু 3s3p, পর্যায় হচ্ছে 3। আর গ্রুপ কত? পি ব্লক মৌল হলে গ্রুপ কীভাবে? s-এর 2 সাথে 10 যোগ করতে হয়, সাথে p-এর 3, মানে গ্রুপ হচ্ছে 15। ঠিক আছে, আর উদ্দীপকে আচ্ছা এখানে আকারের ব্যাপার চলে আসছে।
তো আকারের ব্যাপার চলে আসছে। অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্মে আমরা আকার সম্পর্কে জানি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো সম্পর্কে জানি, তাই না? তো যেহেতু ওয়ান শট সলভিং ক্লাস, তোমাদেরকে ভাইয়ার এইভাবে একদম সবগুলো ডিটেলস তো পড়ানো সম্ভব না, বরং আমি এমসিকিউর জন্য তোমাদেরকে একটা টেকনিক শিখাই দেই, একটা ছক শিখাই দেই, যেই ছকটা মনে রাখলে ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবে। তাহলে আসো 29-এর জন্য আমরা একটা ছক আঁকা শিখি। ছকটা একটু মনোযোগ দিয়ে একটু দেখবা, আমি তোমাদেরকে চেষ্টা করব ভালো করে এটা বোঝানো, যাতে করে তোমরা একবারে বুঝে যাও। ছকটা হচ্ছে অনেকটা এইরকম, এই যে দেখো, এইভাবে টান দিলা, এইভাবে টান দিলা, এদিকে হচ্ছে পর্যায়, এটা হচ্ছে বাম থেকে ডানে, বাম থেকে ডানে, আর এটা হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে। তো তোমরা মনে রাখবা যে বাম থেকে ডানে গেলে আইত, এটা বাড়ে। এখন আইত কি? আতে হচ্ছে, আচ্ছা আমি আগে এটা বর্ণনাটা দিয়ে দিই কোনটা কি। আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, রস্যইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো আই বললে তোমরা বুঝবা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তো আমি কি বললাম, বাম থেকে ডানে গেলে এই যে আইত, এরা বাড়ে, এরা বাড়ে, আইত বাড়ে। তো বাড়েটাকে আমি এইভাবে উপরের দিকে তীর চিহ্ন দিয়ে বোঝালাম, ঠিক আছে? উপরের দিকে তীর চিহ্ন দিয়ে বুঝাইছি, বাম থেকে ডানে গেলে আইত বাড়ে, আর মানে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আইত বাড়ে, আর উপর থেকে নিচে গেলে আধা বিক্ষ বাড়ে, আধা বিক্ষ। হ্যাঁ, একজন রেসলিং খেলে একটা লোক আছে, তার নাম বিক্ষ, তো তাকে আধা বিক্ষ বললাম, মানে পেট কেটে অর্ধেক করে ফেলছো, সে এখন আধা বিক্ষ হয়ে গেছে। তো আধা বিক্ষতে তোমাদের আসলে বিক্ষর যে বিষয়টা, বিজারণ ক্ষমতা, গলনাঙ্ক এবং সক্রিয়তা, এগুলো আসলে আসে না। তোমরা মেইনলি এইটা মনে রাখবা, আতে হচ্ছে আকার এবং ধাতে হচ্ছে ধাতব ধর্ম। তাহলে উপর থেকে নিচে গেলে আকার এবং ধাতব ধর্ম বাড়ে, ঠিক আছে? এগুলো বাড়ে। আর বাম থেকে ডানে গেলে আইত বাড়ে। তাহলে আবার মনে রাখবা, একজন বাড়লে আরেকজন কমে। তার মানে বাম থেকে ডানে গেলে আমাদের আইত বাড়ে, আধা বিক্ষ কমে, আর উপর থেকে নিচে গেলে আধা বিক্ষ বাড়ে, আইত কমে। তো আমরা এখন একটু লিখি, এরপরে তোমরা কি করবা, তোমরা এই যে মৌলগুলো, এগুলোকে লেখার চেষ্টা করবা। তো আমাদের এখানে মৌলগুলো কিভাবে আছে, পি কিউ আর এস, এরা কিন্তু একই পর্যায়ের মৌল, তাহলে সিরিয়ালি লিখবা পি কিউ আর এস। তো দেখো তো প্রথম প্রশ্ন কি বলছে, পি এর আকার কিউ এর চেয়ে বেশি, পি এর আকার কিউ এর চেয়ে বেশি। এখন দেখো পি আর কিউ কি বাম থেকে ডানে গেছে না? দেখো তো পি থেকে কিউ কি ডানে, তাহলে কি বলছি, ডানে গেলে আইত বাড়ে, আধা বিক্ষ কমে। আকার কোথায় আছে? আকার আছে আধা বিক্ষর মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি আকার বাড়ে উপর থেকে নিচে, বাট বাম থেকে ডানে গেলে কিন্তু আকার কমে। তার মানে পি এর আকার সবচেয়ে বেশি, যত ডানে যাবে আকার কমবে। তার মানে পি এর আকার বেশি, কিউ এর আকার পি থেকে কম। আকারের ক্রমটা যদি বলি, আকারের ক্রম হচ্ছে এরকম, পি এর আকার সবচেয়ে বেশি, তারপর কিউ, তারপর আর, তারপর হচ্ছে এস। এটা হচ্ছে আকারের ক্রম এখানকার জন্য। কারণ কি, বাম থেকে ডানে গেলে আইত বাড়ে, আধা বিক্ষ কমে, আধা বিক্ষর ভেতরে কিন্তু আকার আছে, তাহলে আকারটা আসলে বাম থেকে ডানে গেলে কমবে। তাহলে আমাকে এখানে বলছে পি এর আকার কিউ এর চেয়ে বেশি, এই যে দেখো পি এর আকার কিউ এর চেয়ে বেশি, তার মানে 1 নাম্বার সঠিক। 2 নাম্বার আসো, আর এর ঋণাত্মকতা কম, এস এর চেয়ে কম। আর এবং এস খেয়াল করো, আইত বাড়ে, আইতের মধ্যে আছে তো মানে কি তড়িৎ ঋণাত্মকতা। আইত বাড়ে বাম থেকে ডানে গেলে, তাহলে আর থেকে এস কি ডানে না? এই যে আর থেকে এস গেছো, এই যে ডান দিকে গেছো, তার মানে আর এর চেয়ে এস এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এস এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তার মানে তুমি যদি তড়িৎ ঋণাত্মকতার ক্রম যদি লিখতে চাও, তাহলে লিখবে এইভাবে, পি থেকে কিউ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, কিউ থেকে আর এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর থেকে এস এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে ভাই, আস্তে আস্তে পড়াচ্ছি, আশা করি বুঝতেছো। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, আমিও বাম থেকে ডানে বাড়াই দিছি, তাহলে এস এর বেশি, আর এর কম।
তারাও বলছে আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে কম, আর এর কম কার চেয়ে কম, এস এর চেয়ে কম। ঠিক আছে, তার মানে 2 নাম্বারও সঠিক। 3 নাম্বার বলছে PO2 এবং Q2O3 এর চেয়ে বেশি অম্লধর্মী। আচ্ছা, মানে পি এর অক্সাইড কিউ এর অক্সাইডের চেয়ে বেশি অম্লধর্মী। এখন দেখো আমাদের উপর থেকে নিচে দেখো তো ধাতব ধর্ম বেশি। ধাতব ধর্মর বিপরীত জিনিস না অধাতব ধর্ম? ধাতব ধর্মে কিন্তু বিপরীত জিনিস হচ্ছে অধাতব ধর্ম। তাহলে উপর থেকে নিচে যদি ধাতব ধর্ম বেশি হয় তাহলে বাম থেকে ডানে গেলে কিন্তু অধাতব ধর্ম বেশি হওয়ার কথা। স্বাভাবিকভাবেও তাই হয়। একটা পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া হয় তখন হচ্ছে ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। এটা আশা করি তোমরা সবাই জানো। একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম কমে। তাহলে আমরা যদি বাম থেকে ডানে যদি যাই তাহলে এটার জন্য আমরা যদি ধাতব ধর্মের ক্রম যদি দেখতে চাই, পি এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি। আর অধাতব ধর্ম যদি দেখতে চাই তাহলে এস এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি। তার মানে আমরা এখানে অম্ল আর অধাতুই মানে কি অম্লধর্মী, যার অধাতব ধর্ম বেশি তার অম্লধর্মিতা বেশি। তাহলে আমরা যে অম্লধর্মিতার ক্রম যদি দেখতে চাই তাহলে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে, ফলে বাম থেকে ডানে গেলে অম্লধর্ম বাড়ে। তার মানে পি থেকে কিউর অম্লধর্ম বেশি, কিউ থেকে আর এর অম্লধর্ম আরও বেশি, আর থেকে এস এর অম্লধর্ম আরও বেশি। তো আমাকে বলছে PO2 মানে পি এর অক্সাইড Q2O3 কিউ এর অক্সাইডের চেয়ে বেশি অম্লধর্মী। বাট আমরা দেখতে পাচ্ছি পি এর অক্সাইড কিন্তু কম অম্লধর্মী, পি থেকে কিউ বড় না, তার মানে এইটা ভুল। অর্থাৎ PO2 Q2O3 এর চেয়ে বেশি অম্লধর্মী না, বরং যদি এরকম বলতো যে PO2 এর চেয়ে Q2O3 বেশি অম্লধর্মী তাহলে এটা রাইট হতো। মানে হচ্ছে কিউর অক্সাইড বেশি অম্লধর্মী। কেন? কারণ কিউ পি এর তুলনায় ডানে অবস্থিত। যত ডান দিকে যাবা তত অধাতব ধর্ম বাড়ে, তত অম্লধর্ম বাড়ে। তো পি হচ্ছে বামে, কিউ হচ্ছে ডানে, তার মানে কিউর অম্লধর্ম বেশি, পি এর অম্লধর্ম কম। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক। ঠিক আছে, তারপর আসো আমরা এখন এগুলা আস্তে আস্তে সামনে যখন আরও যাবো এগুলো আরও দেখবো, আরও ডিটেলসে করতে পারবো। তারপর আসো এখানে এ মৌলটি পর্যায় সারণী কোথায় অবস্থান করে। দেখো তো কী দেওয়া আছে, কে দেওয়া আছে, এ দেওয়া আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। কে মানে কিন্তু পটাশিয়াম। তাহলে এ আসলে কি বলতো, এই যে এ হচ্ছে আসলে ক্যালসিয়াম। পটাশিয়ামের পরে কিন্তু ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থিত, অলরেডি আমরা দেখেছি 20। তাহলে আর্গন পর্যন্ত লিখছো, তারপরে 4s2 লিখো না, তাহলে ক্যালসিয়াম এই যে 4, তার মানে ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ে অবস্থিত। যদি বলতো কোন গ্রুপে অবস্থিত, 2 নাম্বার গ্রুপে অবস্থিত। তারপর আসো এটা ND10NS1, এই নিয়ম কে কে মেনে চলে মনে রাখবা, সিলভার এবং কপার। কারণ কপার হচ্ছে 3D10 4s1, ND10 4s1, আর সিলভার হচ্ছে 4D10 5s1। ক্রোমিয়াম মানে না, কারণ ক্রোমিয়াম হচ্ছে 3D5 4s1। যদি বলতো ND5NS1 তাহলে হতো ক্রোমিয়াম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তারপরে আসো দেখি এরপরে এ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের একটি মৌল, চতুর্থ পর্যায়। আচ্ছা, A2+ আয়নের সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটালে 6টা ইলেকট্রন থাকে। আচ্ছা, A2+ করলে ডিতে 6টা ইলেকট্রন থাকে। আচ্ছা, ডিতে যাইতে গেলে কি করতে হবে, 3p6 পর্যন্ত তো ডি নাই, তার মানে আর্গন পর্যন্ত তুমি অনায়াসে যেতে পারবে। ডিতে 6টা ইলেকট্রন থাকে, এই A2+। বলছে এ মৌলের প্রতীক কি, তাহলে বলো তো এ কি হবে। 2টা ইলেকট্রন ত্যাগ করার কারণে 3d6 হয়েছে। যদি 2টা ইলেকট্রন তার মধ্যে যদি থাকতো, যদি সে ত্যাগ না করতো, তাহলে কি এখানে 4s2 হইতো না? কারণ আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে কোথা থেকে, সর্ববহিস্থ স্তর থেকে। তো 3d6-এর পরেই মানে 4s2-তে কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করে আবহাওয়া নীতি অনুযায়ী, তারপরে 3d6-3d-তে প্রবেশ করে। তার মানে ইলেকট্রন যখন ত্যাগ করছে আগে 4s থেকে ত্যাগ করছে, মানে এখানে আসলে 4s ছিল, বাট 4s-এর 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে 4s0। মানে মূলত এ মৌলটা ছিল আর্গন, মানে 1s2 2s2 2p6, 3s2 3p6, 3d6 4s2। 4s2 থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করার কারণে এ হয়ে গেছে A2+। তাহলে এ মৌলটা আসলে কি, এতে মোট ইলেকট্রন তাহলে কয়টা, আর্গন পর্যন্ত হচ্ছে 18টা, 4s-এর মধ্যে 2টা, 18 আর 2 20, ডিতে 6টা, 20 আর 6 26, 26 নাম্বার মৌল হচ্ছে আয়রন বা ফেরাম। তারপর দেখো A2+ আয়নটা আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে কিনা, হ্যাঁ পারবে।
A2 প্লাস ইলেকট্রন ত্যাগ করতে পারবে কীভাবে বলো তো? এই A2 প্লাস যদি আরেকটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিন্তু A3 প্লাস হয়। আমরা কিন্তু জানি আয়রনের কিন্তু Fe3 প্লাস হওয়া সম্ভব, আয়রনের ক্ষেত্রে কিন্তু Fe3 প্লাস হইতে পারে, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। A2 প্লাস কি ইলেকট্রন গ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে। A2 প্লাস যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তো সে আবার ওই যে A হয়ে যাবে, মানে আয়রন 2 প্লাস থেকে আবার আয়রন হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বলছে A2 প্লাস আকারে A অপেক্ষা ছোট কিনা। এইটা একটা কথা তোমরা মনে রাখবা, A2 প্লাস কি ক্যাটায়ন না? তোমরা সবসময় মনে রাখবা ক্যাটায়নের আকার সবসময় যে স্বাভাবিক মৌল তার থেকে কি হয়? ছোট হয়, মানে স্বাভাবিক মৌলটা বড় হয়, তার মানে এটাও সঠিক। A2 প্লাস আকারে A অপেক্ষা ছোট হবে। তোমরা সবসময় একটা কথা মনে রাখবা, দুইটা কথা মনে রাখবা। একটা হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হয় কার থেকে? ওই ক্যাটায়নটা যে মৌল থেকে আসছে ওই স্বাভাবিক মৌল থেকে ছোট হয়, কিন্তু অ্যানায়নের আকার, ওই যে মাইনাস যে থাকে, অ্যানায়নের আকার এটা সবসময় তার স্বাভাবিক মৌলের চেয়ে বড় হয়। অ্যানায়নের আকার স্বাভাবিক মৌলের চেয়ে বড় হয়। যেমন আমরা যদি বলি যে বলতো যে O2 মাইনাস আর ও এর মধ্যে কে বড়, চোখ বুঝে বলে দিবা O2 মাইনাস বড়, কারণ O2 মাইনাস হচ্ছে অ্যানায়ন। এই কথাটি একটু মনে রেখো যে ক্যাটায়নের আকার স্বাভাবিক মৌলের চেয়ে ছোট হয়। যেমন সোডিয়াম প্লাস সোডিয়ামের চেয়ে ছোট, পটাশিয়াম প্লাস পটাশিয়ামের চেয়ে ছোট, ক্যালসিয়াম 2 প্লাস ক্যালসিয়ামের চেয়ে ছোট। আমরা এখানে দেখলাম A2 প্লাস A থেকে ছোট। ক্যাটায়নের আকার স্বাভাবিক মৌলের চেয়ে ছোট হয়, বাট অ্যানায়নের আকার সবসময় স্বাভাবিক মৌলের চেয়ে বড় হয়। ঠিক আছে, তারপরে আসুন হাইড্রোজেন পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 1। এটার ব্যাখ্যা করা কিছু নাই, তাই না? হাইড্রোজেন পর্যায় সারণী গ্রুপ 1-এ অবস্থিত। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌল ব্যতিক্রম? হিলিয়াম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। কেন বলো তো? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করে, হিলিয়াম কিন্তু 2, পারমাণবিক সংখ্যা 2, 1:2, মানে ব্লক হিসাব করলে কিন্তু হিলিয়াম গ্রুপ 2-এ থাকার কথা, কিন্তু হিলিয়াম কিন্তু গ্রুপ 2-এ থাকে না। মানে ব্লক হিসাব করলে গ্রুপ 2-এ থাকার কথা হলেও হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের সাথে কত নাম্বার গ্রুপে থাকে? গ্রুপ 18-তে থাকে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে হিলিয়াম হচ্ছে গ্রুপ নির্ণয়ে একটা ব্যতিক্রম দেখায়। ঠিক আছে, তারপরে আসে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মের কীরকম পরিবর্তন হয়? এই যে আমরা পড়ছি না, এই যে বাম থেকে ডানে গেলে এই দিকে আইট কি হয়? বাড়ে, আর এদিকে আধাবিক্ষ বাড়ে। তো আমরা যদি জিনিসটাকে যদি আরও সিম্পলিফাই করি, এভাবে যদি বলি, দেখো তাহলে এইভাবে বলা যায় আইট তাহলে কোথায় কোথায় বাড়তেছে বলো তো? আইট এইদিকে বাড়তেছে। আচ্ছা দেখো, আবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো, যেখানে আইট বাড়ে সেদিকে কিন্তু আধাবিক্ষ কমে। এগুলো মনে রাখবা, হ্যাঁ, এগুলো মনে রাখার জিনিস। আইট বাড়লে আধাবিক্ষ কমে, আর আধাবিক্ষ বাড়লে আইট কমে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বলো তো আইট কোথায় কোথায় বাড়ে? আইট জিনিসটা কোথায় কোথায় বাড়ে? আইট তাহলে কোথায় কোথায় বাড়ে? আইট বাড়ে বাম থেকে ডানে গেলে, এদিকে গেলে আইট বাড়ে, নিচে গেলে কিন্তু আইট কমে, তার মানে উপরের দিকে গেলে আইট বাড়ে। তার মানে আমরা এইভাবে মনে রাখতেই পারি আইট আসলে আমাদের ডানে এবং উপরে। তাহলে এইভাবে মনে রাখা যায় কিন্তু সর্বডানে, ডানে মানে কি? সর্বডানে, আর উপরে মানে কি? সবার উপরে। সর্বডানে সবার উপরে আমাদের আইট বাড়ে, আইট বেশি। মানে যত তুমি সর্বডানের দিকে যাবা, সবার উপরে যাবা, তত তোমার আয়নীকরণ শক্তি বেশি হবে, ইলেকট্রন শক্তি বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। আর আধাবিক্ষ দেখো তো নিচের দিকে গেলে বাড়ে। আরেকটা তাহলে কোন দিকে বাড়তে পারে বলো তো? ডানে গেলে কিন্তু আধাবিক্ষ কমে, তার মানে বাড়বে কোন দিকে? বামে। তাহলে সর্ববামে সবার নিচে। এইটা যদি মনে রাখতে পারো, তোমাকে হচ্ছে কেউ পর্যায় সারণীতে আটকাতে পারবে না। সর্বডানে সবার উপরে আইট বাড়ে, সর্ববামে সবার নিচে আধাবিক্ষ বাড়ে। এই জিনিসটা তোমরা যদি মাথায় নিয়ে নিতে পারো তাহলে হচ্ছে তোমাদেরকে কেউ পর্যায় সারণীতে পর্যাবৃত্ত ধর্ম থেকে আটকাতে পারবে না। ঠিক আছে, সর্বডানে সবার উপরে আইট বেশি, সর্ববামে সবার নিচে আধাবিক্ষ বেশি। ডানের সাথে উপরে, ডানে উপরে আর বামে নিচে। ডানে উপরে আইট বেশি,
বামে নিচে আদাবিক্ষ বেশি, যেখানে আইত বেশি সেখানে আদাবিক্ষ কম, যেখানে আদাবিক্ষ বেশি সেখানে আইত কম। এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে দেখো কি বলছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হবে? বাম থেকে ডানে গেছে, এই যে দেখো তো সর্বডানে, ডানে গেলে কি আইত বেশি, আইত বেশি মানে কি আধাবিক্ষ কম, তাহলে ধাতব ধর্ম আসলে কী হবে? হ্রাস পাবে। বাম থেকে ডানে গেলে আইত বেশি হয়, আমরা এই মাত্র পড়লাম সর্বডানে সবার উপরে আইত বেশি, তার মানে বাম থেকে ডানে গেলে আইত বেশি, আইত বেশি হলে আধাবিক্ষ কম, আধাবিক্ষর মধ্যে ধা আছে, ধা মানে কি ধাতব ধর্ম, তার মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে বা হ্রাস পায়। আশা করি বুঝতে পেরেছ। তারপর আসে এগুলো নিজেরা বাসায় চিন্তা করবে। পরীক্ষার সময়ও তুমি যদি এগুলো অ্যানালাইসিস করো, যে জীবনও পড়ো নাই, পরীক্ষার সময় দেখবা যে 2 থেকে 3 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না, তুমি এগুলোর একদম মাস্টার হয়ে যাবে। মাথাটা জাস্ট একটু ঠান্ডা রেখো। পরীক্ষার সময় মানে পরীক্ষার যে 3 দিন বন্ধ আছে তোমাদের এসএসসি পরীক্ষায় রসায়নের আগে, এই 3 দিন তোমরা হচ্ছে মানে হেলায় ফেলায় কাটাই দিও না, 3টা দিন একটু অ্যানালাইসিস করে একটু পড়াশোনা করবা। আবল তাবল পড়াশোনা করো না, আমি বলবো না 500-600 এমসিকিউ এক এক অধ্যায় থেকে পড়ার দরকার নেই, এক এক অধ্যায় থেকে তুমি 70-80টা এমসিকিউ পড়ো, বাট কনসেপ্টটা তুমি ক্লিয়ার করো। যতক্ষণ সময় লাগবে তোমার 500-600 এমসিকিউ মুখস্থ করতে, মুখস্থ করে তো লাভ নেই, পরীক্ষায় তার মুখস্থ আসবে না, ততক্ষণ সময় তুমি যদি কনসেপ্টটা যদি মাথায় নিয়ে ফেলতে পারো, তোমার আর মুখস্থ করতে হচ্ছে না। ঠিক আছে? তারপর আসো, কোনটি ধাতব ধর্ম বেশি? ধাতব ধর্ম মানে কি আধাবিক্ষ। আমি মাত্রই তোমাদেরকে কি বলছি বলো তো, আধাবিক্ষ কোন দিকে বাড়ে? আধাবিক্ষ এদিকে বাড়ে, আধাবিক্ষ আধাবিক্ষ এদিকে বাড়ে, তার মানে এদিকে ধাতব ধর্ম বাড়বে। তো আমি এইখানে আবার আলাদাভাবে লিখে দিলাম ধাতব ধর্ম। ধাতব ধর্ম আধাবিক্ষ জানে কোথায় বেশি হয়? নিচে এবং বামে। আমরা এইভাবে খেয়াল করবো, নিচে আছে কে বামে আছে কে। তো আমরা আগে এটাকে লেখা শিখবো। এগুলো সব একই গ্রুপের মূল্য দেখা যাচ্ছে, গ্রুপ 2 বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, এরা সবাই একই গ্রুপের মূল্য। তাহলে কেউ কি ডানে গেছে? যায় নাই, তাহলে নিচে কাউন্ট করো, সবার নিচে কি আছে? স্ট্রনসিয়াম। তাহলে এই যে সবার নিচে ধাতব ধর্ম বেশি, নিচে আর বামে, এই যে এই জায়গায় লিখে রাখছি, এই যে দেখো নিচে এবং বামে, তাহলে বাম ডান তো কিছু নাই, একটা লাইনের মধ্যেই সবাই, তাহলে আমরা নিচে কাউন্ট করব, তাহলে সবার নিচে কে আছে? স্ট্রনসিয়াম, অর্থাৎ স্ট্রনসিয়ামের ধাতব ধর্ম এখানে সবচেয়ে বেশি। তারপর আমরা যদি দেখি কোনটার পারমাণবিক ব্যাসার্ধ বেশি? পারমাণবিক ব্যাসার্ধ মানে কি আকার, আকার মানে কি আধাবিক্ষ, আধার আ, তাহলে এখানেও কিন্তু সেম কনসেপ্ট, এই যে আধাবিক্ষ আকার, আকারের ক্রম কোন দিকে? নিচে এবং বামে, সর্ববামে সবার নিচে, আকার বেশি, আকার বেশি, আকার বেশি কোথায়? সর্ববামে সবার নিচে, এটা হচ্ছে সবার নিচে আর এটা হচ্ছে সর্ববামে। তাহলে আমরা যদি এগুলোকে একটু লিখে দেখাই, কি কি আছে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ঠিক নিচে হচ্ছে ক্যালসিয়াম, তারপর সালফার, সালফার কিন্তু ম্যাগনেসিয়ামের পর্যায়ে 16 নাম্বার মৌল, আর ব্রোমিন কোথায়? ব্রোমিন হচ্ছে ক্যালসিয়ামের পর্যায়ে 17 নাম্বার গ্রুপের মৌল। তাহলে এখানে সর্ববামে সবার নিচে, সবার নিচে কারা আছে বলো তো? সবার নিচে হচ্ছে এই দুইজন, এই দুজনের মধ্যে আবার সর্ববামে কে আছে? ক্যালসিয়াম। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ এখানে সবচেয়ে বেশি কার? ক্যালসিয়ামের। দেখছো, তোমার কিন্তু মুখস্থ করার কিছু নাই, তুমি খালি টেকনিক মনে রাখতেছো, বসাইতেছো, শেষ, ঝামেলা শেষ। তুমি আগে দেখছো, আচ্ছা আমরা দেখতেছি যে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ মানে তো হচ্ছে আকার। তো ভাইয়া জানে কি বলছিল? ভাইয়া বলছিল যে সর্ববামে সবার নিচে গেলে হচ্ছে আকার বেশি হয়। তাহলে আমি এই যে সিরিয়ালটা জাস্ট মেনটেন করতে হবে। তারপর দেখলা যে সবার নিচে আছে দুইজন, ক্যালসিয়াম এবং ব্রোমিন। তো এখন দেখবা যে সবার বামে কে আছে? ক্যালসিয়াম আর ব্রোমিনের মধ্যে ক্যালসিয়াম আছে, তাহলে সঠিক উত্তর ক্যালসিয়াম। তুমি যখন এগুলোতে যখন এক্সপার্ট হয়ে যাবে, তোমার এই এমসিকিউটা আনসার করতে 10 সেকেন্ড লাগবে, এর বেশি সময় লাগবে না। এবং তুমি যদি বলো যে ভাই আর কখন এক্সপার্ট হবো, পরীক্ষার সময় যে 3টা দিন সময় আছে, বিশ্বাস করবে ভাই, সাথে হচ্ছে 10 তারিখ তো ফিজিক্স পরীক্ষা দিয়ে এসে তো আর সারাদিন চিল করবি না, তোরা হচ্ছে ঘুমায় যাবি, দুপুরবেলা ঘুমায় হচ্ছে উঠবি, সন্ধ্যার সময় পড়তে বসবি, তাহলে ওই দিনও কিন্তু অর্ধেকটা দিন, অর্ধেক রাত, সারা রাত আমাদের কাছে আছে। তো 3.5 দিন মোট পরীক্ষা, 3.5 দিন, 3.5 দিন মানে হচ্ছে ঘন্টার হিসাব করলে 72 ঘন্টা, প্রায় 84 ঘন্টার সময় আছে পরীক্ষার আগে, 84 ঘন্টা। এর মধ্যে মিনিমাম পড়লে 36 ঘন্টা অনায়াসে পড়া যায়। 6টা চ্যাপ্টার, 36 ঘন্টা, এক একটা চ্যাপ্টারের জন্য 6 ঘন্টা করে, সবগুলো চ্যাপ্টারের জন্য 6 ঘন্টা লাগে না। 6টা চ্যাপ্টারে কি জীবনও পড়ো নাই? কিছু তো পড়ছো, তো কিছু তো পড়ছো, তো দেখবা যে তোমায় পড়া একদম মানে ছিঁড়া উল্টাই ফেলতে পারবা, কোনো প্যারা নেই। ঠিক আছে? তো এই জন্য বলছি যে পরীক্ষার সময়টা একটু কাজে লাগাও। পরীক্ষার সময় কাজ করো না যে 10 তারিখ পরীক্ষা দিছি, আইসা রেস্ট করলাম, 11 তারিখও সারাদিন রেস্ট করলাম, 11 তারিখ সন্ধ্যা থেকে পড়া শুরু করলাম, তাহলে তো তুমি পিছাই গেলে। তুমি যেহেতু জানো যে তোমার প্রিপারেশন খুব একটা ভালো না, যদি এমন হয় যে তোমার প্রিপারেশন ফার্স্ট ক্লাস, আউটস্ট্যান্ডিং প্রিপারেশন, টেস্ট পরীক্ষায় তুমি গোল্ডেন A+ পাইছিলে,
বা টেস্ট পরীক্ষায় তুমি A+ পাইছো, তোমার প্রিপারেশন অনেক ভালো, তুমি এখন যে পরীক্ষাগুলো দিছো, তুমি যেই স্যারদের কাছে পড়ছো, তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছো, সবগুলো পরীক্ষায় তুমি 100-তে 90-95 করে পাও, ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো করে পড়ো। বাট তুমি যদি দেখো যে না আমি টেস্ট পরীক্ষায় টাইনা টুনা পাস করছি, অবস্থা খারাপ, তোমার জন্য তো আসলে রেস্ট নেওয়ার সুযোগ নেই, তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো এইগুলো মাথায় রাখবে। তারপর আসো কোন মৌলের আকার ছোট। হ্যাঁ, একটা কথা বলি, সহজ কথা, পরীক্ষায় খারাপ রেজাল্ট করবা, ফেল করবা, তারপর খারাপ রেজাল্ট করবা, তারপরে পোস্ট দিও না, স্ট্যাটাস দিও না যে আমার সাথেই কেন এমন হয়। তোমার সাথে হবে না তো কার সাথে হবে? তুমি পড়াশোনা করছো, পড়াশোনা না করলে তো এরকম হবেই, ঠিক আছে। তো মানে পরে সেট পোস্ট দিয়ে আসলে কোনো লাভ নেই। দেখো কোন মৌলের আকার ছোট, মানে আধা বৃক্ষ আকার ছোট। আধা বৃক্ষ কেমনে জানে? বামে এবং নিচে, এই দিকে গেলে আকার ছোট। আচ্ছা, এইদিকে গেলে আকার বড়, বামে এবং উপরে কিন্তু আকার বড়, আমার লাগবে কি আকার ছোট। তাহলে এইদিকে গেলে হবে আকার বড়, বামে এবং নিচে গেলে হবে আকার বড়, আমরা লাগবে আকার ছোট। আচ্ছা, আসলে আমরা আগে দেখি, তাহলে শুরুতেই কার্বন, এখানে হচ্ছে অক্সিজেন, কার্বনের ঠিক নিচে সিলিকন, সিলিকনের আগে হচ্ছে অ্যালুমিনিয়াম। তো আমার আকার বড় যদি বলি, আকার বড় কার? সবচেয়ে বড় আকার কার? সবচেয়ে বড় আকার হচ্ছে এখানে অ্যালুমিনিয়ামের আকার বড়। বাট যদি বলি আমাকে তো চাইছে সবচেয়ে আকার ছোট কার, তাহলে দেখো ছোট কার হবে? যেখানে আইট বেশি। তাহলে আইট বেশি কোথায়? সর্বডানে, সবার উপরে। তাহলে অক্সিজেনের আকার হচ্ছে সবচেয়ে ছোট, আকার ছোট। এটা কিন্তু একটু ঘুরাই দিছে, মানে আমরা তো পড়ি কি নিচে আর বামে, সর্ববামে সবার নিচে আকার বড় হয়, বাট আমাকে বলছে আকার ছোট কোথায়? তাহলে ভালো কথা, সর্ববামে এই যে সর্ববামে সবার নিচে যেহেতু আকার বড় হয়, তার মানে সর্বডানে সবার উপরে আকার ছোট হবে। তো আমি সর্বডানে সবার উপরে অক্সিজেনকে দেখতে পাচ্ছি। যদি তোমার প্রশ্ন আসতো যেখানে আকারের ক্রমটা লেখো, আমি তোমাদেরকে সাথে সাথে এখন আকারের ক্রম লিখে দিই। আকারের ক্রম লিখলে কি হইতো? অক্সিজেনের আকার হচ্ছে সবচেয়ে ছোট এখানে, তারপর কার্বন, তারপর সিলিকন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। বাসায় মিলাই দেখো কিভাবে এটা হয়েছে, একটু অ্যানালাইসিস করো। একটা এমসিকিউটি 5 মিনিটও যদি অ্যানালাইসিস করো তাহলে তোমার কোনো ক্ষতি নাই, ঠিক আছে। তারপর আসো আমরা পরের এমসিকিউ যাই। কোনটার পারমাণবিক ব্যাসার্ধ বেশি? এই যে আমার কি করতে হবে, আমার পারমাণবিক ব্যাসার্ধ বেশি মানে কি, আমার যেতে হবে কোথায়? সর্ববামে সবার নিচে। তাহলে আমি এখন যেহেতু একটু পাকওয়াস হয়ে গেছো আশা করি তোমরা, তো এখন আমি একটু শর্টকাট করি। হ্যাঁ, তো দেখো আমরা এখন একটু শর্টে যাই। দেখো সরি, বুঝতেছে না কেন। আচ্ছা দেখো, এখন এই যে আকার, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার জানি কীভাবে? এইভাবে। এখন আমরা যদি হিসেব করি, দেখো তো আমরা যদি লিখি যে আমাদের কি কি আছে, ম্যাগনেসিয়াম, তারপর ম্যাগনেসিয়ামের পর্যায়ে কিন্তু আমাদের ফসফরাস, নিচে ক্যালসিয়াম, এদিকে হচ্ছে জিঙ্ক। তো আমরা দেখো সর্ববামে সবার নিচে আকার বিষয়, তো সর্ববামে সবার নিচে কে আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম আর জিঙ্ক সবার নিচে, এর মধ্যে সর্ববামে কে? ক্যালসিয়াম। তার মানে ক্যালসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে এখানে সবচেয়ে বেশি। যদি তোমাকে ব্যাসার্ধের ক্রম যদি চাইতো, ব্যাসার্ধের ক্রম, তাহলে ব্যাসার্ধের ক্রম চাইলে সবচেয়ে বেশি ব্যাসার্ধ মানে সবচেয়ে বড় হচ্ছে ক্যালসিয়াম, তারপর জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর ফসফরাসের মধ্যে বামে কে? ম্যাগনেসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ফসফরাস। তার মানে এখানে সবচেয়ে ছোট হচ্ছে ফসফরাসের আকার, ঠিক আছে। তারপর যদি আমরা যদি দেখি কোনটির আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তি কম মানে কি, আমরা জানি ডানে আর উপরে, সর্বডানে সবার উপরে, সর্বডানে সবার উপরে গেলে হচ্ছে আমাদের আইট বেশি হয়। আমরা তো এটাই জানি, তাই না? আমরা এরকম জানি, এই দেখো সর্বডানে সবার উপরে, এইদিকে আইট বেশি। আইট বেশি মানে কি? আয়নীকরণ শক্তি বেশি, আইটের মধ্যে আয়নীকরণ শক্তি আছে, তাহলে সর্বডানে সবার উপরে আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আমরা যদি লিখি, এইগুলোকে যদি সাজায় লিখি, তাহলে দেখো ম্যাগনেসিয়াম, এগুলো সব একই গ্রুপের মৌল, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এইভাবে। তাহলে দেখো সবার উপরে কে আছে? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু আমার কাছে চাইছে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার? অবশ্যই রেডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। তাহলে আমাকে যদি এখানে যদি ক্রমটা যদি লিখতে বলতো, ক্রমটা হতো এরকম, আমাদের ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আমাদের ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে বেরিয়ামের আয়নীকরণ শক্তি, এবং সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হচ্ছে রেডিয়াম। তারপরে আসো দেখি কোন মৌলের আয়নীকরণ শক্তি বেশি। আমরা কি করব? আইট কি সর্বডানে সবার উপরে যাব,
সর্বডানে, এটা হচ্ছে সর্বডানে, আর এটা হচ্ছে আমাদের সবার উপরে, সবার উপরে আয়ন বেশি, আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আমরা যদি লিখি আমাদের ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নিচে পটাশিয়াম, ক্যালসিয়াম। তো সর্বডানে কে আছে? সর্বডানে, ডানে যদি হিসেব করি, ডানে আছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এর মধ্যে সবার উপরে কে? ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি এখানে সবচেয়ে বেশি। আর আমরা যদি ক্রমটা যদি লিখতে চাই, তাহলে আমরা দেখব ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর আবার পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হচ্ছে এই চারটার মধ্যে পটাশিয়াম। তো আশা করি এইগুলো তোমাদের মাথায় ঢুকতেছে। যদি না ঢুকে, বেসিকটা আগে ভালো করে ক্লিয়ার করবা, তারপর আবার চেষ্টা করবা, অবশ্যই এমসিকিউগুলো পারবা। ঠিক আছে? তারপরে আসো দেখি নিচের আয়নীকরণ শক্তির কোন ক্রমটি সঠিক। দেখো তো কোন ক্রমটি সঠিক। আচ্ছা, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আয়নীকরণ শক্তি জানি কিভাবে? এইভাবে বেশি, সর্বডানে সবার উপরে বেশি। আর এখানে তো সব একই গ্রুপের মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে সবার উপরে কে আছে? লিথিয়াম। তাহলে ক্রমটা কেমন হবে? লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। তো এখানে এরকম অপশন আছে এইটা, এই যে এটাকে তো আবার এইভাবে উল্টায়ও লেখা যায়, তাই না? অথবা পটাশিয়ামের সবচেয়ে কম, পটাশিয়ামের চেয়ে সোডিয়ামের বেশি, সোডিয়ামের চেয়ে লিথিয়ামের বেশি। তো এইটাই হচ্ছে সঠিক। ঠিক আছে? পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। পটাশিয়ামের সবচেয়ে কম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। মানে এইটা আর এইটা সেম, একই কথা মিন করে। তারপরে আসো দেখি কোনটির আয়নীকরণ শক্তি কম। তো আগে আমরা বেশিটা বের করে ফেলি। তাহলে আয়নীকরণ শক্তি বেশিটাতে কোথায় হয়? সর্বডানে সবার উপরে। চলো দেখি, লিথিয়াম, এরা সবাই একই গ্রুপের, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তাহলে ডানে যাওয়ার কোনো দরকার নাই, আমরা উপর নিচে দেখব। সবার উপরে কে? লিথিয়াম। তাহলে লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি ক্রমটা যদি লিখি, ক্রম হবে লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম। তাহলে সবচেয়ে কম কার? রুবিডিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে এখানে সবচেয়ে কম। এখানে রুবিডিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে কম। তারপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী এমসিকিউতে যদি চলে যাই, কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন, নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় হচ্ছে নিয়ন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন, এরা হচ্ছে গ্রুপ 18 মৌল, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা আসক্তিহীন। কোন মৌলটা অধিক সক্রিয়? আচ্ছা, সক্রিয় কোথায় জানা আছে? আধাবিক শতে সক্রিয়তা, বুঝছো? তা আধাবিক জানে কোথায় বাড়ে? সর্ববামে সবার নিচে, এইভাবে সর্ববামে সবার নিচে আধাবিক বেশি, মানে সক্রিয়তা এই ক্ষেত্রে সর্ববামে সবার নিচে সক্রিয়তা বেশি হবে। তো আমরা এখন সিরিয়ালি সাজাই। এখানে কি কি আছে? নাইট্রোজেন আছে, তারপর অক্সিজেন, ফসফরাস, আর অক্সিজেন, ফ্লোরিন, আর ফসফরাস হচ্ছে নাইট্রোজেনের ঠিক নিচে। তাহলে সবচেয়ে নিচে কে আছে? সবার নিচে ফসফরাস আছে, সবার নিচে এবং সর্ববামে। তার মানে এখানে সবচেয়ে বেশি সক্রিয় মৌল কোনটি? ফসফরাস। ঠিক আছে? আধাবিক সর্ববামে সবার নিচে বেশি হয়, তো এখানে সর্ববামে সবার নিচে হচ্ছে আমাদের ফসফরাস, অর্থাৎ ফসফরাস হচ্ছে এখানে সবচেয়ে বেশি সক্রিয়। ঠিক আছে? তোমরা জাস্ট এইগুলোই মনে রাখবা যে সর্বডানে সবার উপরে, মানে যদি এইভাবে লেখো, এই যে ডানে উপরে আইক বেশি, আর এই যে বামে নিচে আধাবিক বেশি, এই তো, আর তো কিছু না, এটা মনে রাখবা, সেম, শেষ। আর হচ্ছে আইক দিয়ে কি বোঝায়? আইক মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ-ঋণাত্মকতা। আর আধাবিক দিয়ে কি বোঝায়? আধাবিক দিয়ে বোঝায় হচ্ছে আমাদের আকার, তারপর হচ্ছে ধাতু হচ্ছে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতা, গতে গলনাঙ্ক, আর শতে সক্রিয়তা। দুঃখিত। তারপরে আসো, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম? তো আমরা ইলেকট্রন আসক্তি কোথায় থাকে? আইক, রস্যইতে। তা আমরা আগে দেখি ইলেকট্রন আসক্তি বেশি কোথায়। হ্যাঁ, বেশি কোথায়? বেশি কোথায় হয়? সর্বডানে সবার উপরে, ডানে এবং উপরে। হ্যাঁ, ডানে এবং উপরে। ডানে উপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি, ডানে উপরে ইলেকট্রন আসক্তি বেশি। এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসক্তি এটা হবে বেশি, ডানে উপরে ইলেকট্রন আসক্তি বেশি। এখন আসলে আমরা এগুলোকে মিলাই, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম। তাহলে সবার উপরে কি আছে? বেরিয়াম। তাহলে বেরিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে কম কার? রেডিয়াম। আমরা যদি ক্রম লিখি, ইলেকট্রন আসক্তি ক্রম, বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি,
তারপর ম্যাগনেসিয়াম, আচ্ছা ম্যাগনেসিয়াম বানানটা অনেক ভুল হচ্ছে, এটা ম্যাগনেসিয়াম। তারপরে হচ্ছে আমাদের স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম ইলেকট্রন আসক্তি হচ্ছে রেডিয়াম। ঠিক আছে, তারপরে আসো দেখি, তারপরে এমসিকিউ যদি দেখি আমরা, ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি কোনটা? আবার সেম, ডানে উপরে, সর্বডানে সবার উপরে। হ্যাঁ, তো আমরা যদি মিলাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর শেষ তো, তাহলে ক্রম যদি লিখি ফ্লোরিন সবার উপরে, তার মানে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। বাট তোমরা যদি বেসিক খুব ভালো হও, তোমরা মনে আছে আমিও যাদেরকে পড়িয়েছি বা অন্য স্যারদের কাছে যারা পড়েছো, যে কোনো কোথাও যারা পড়েছো, তোমরা কি জানো, মনে আছে যে ইলেকট্রন আসক্তির এই ক্রমের মধ্যে একটা ব্যতিক্রম আছে? ক্রমটা এমন হওয়ার কথা ছিল, বাট ক্রমটা এমন হবে না। সঠিক ক্রম জানি কি? সঠিক ক্রম হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, এবং এটা দিয়ে কিন্তু সিকিউ আসে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা বেশি কেন? দুইটা কারণে। এক হচ্ছে ক্লোরিনের আকার বড় ফ্লোরিনের চেয়ে, এবং ক্লোরিনের ইলেকট্রন মেঘের ঘনত্ব কম। মানে প্রশ্ন আসে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? কারণ হচ্ছে ফ্লোরিনের আকার ছোট, ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। এই জন্য বাইরে থেকে কোনো ইলেকট্রন আসতে চাইলে ফ্লোরিন হচ্ছে তাকে বিকর্ষণ করে, সহজে গ্রহণ করতে চায় না। এই কারণে ফ্লোরিন, যদিও নিয়ম অনুযায়ী, পর্যাবৃত্ত ধর্মের নিয়ম অনুযায়ী ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, বাট ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এবং ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হওয়ার কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হয় না, বরং ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হয়। এগুলো আশা করি তোমরা ক্ষতে প্র্যাকটিস করেছো, ঘোড়ার ভয়ের জন্য এগুলো প্র্যাকটিস করেছো। তারপর আসো দেখি কোনটা অধিক তড়িৎ ঋণাত্মক। আয়তের মধ্যে আছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই যে আমরা কি করব, আমরা ডানে যাব এবং উপরে দেখব, সর্বডানে সবার উপরে বেশি তড়িৎ ঋণাত্মক হয়। তাহলে আমরা যদি হিসাব করি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আছে, এখানে কেউ কিন্তু নিচে যায় নাই, নিচে উপরে যায় নাই। তাহলে আমরা এখন চেক করবো কাকে? ডানে কে আছে? সবচেয়ে ডানে আছে ফ্লোরিন। আমরা যদি ক্রমটা লিখতে চাই, তড়িৎ ঋণাত্মকতা ক্রম ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এবং আমরা জানি সবাই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এই পৃথিবীতে যত মৌল আছে সবার মধ্যে সবচেয়ে বেশি। ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। আরেকটা কথা বলে দিই, মুখস্থ রাখবা, ফ্লোরিন তো হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। যদি প্রশ্ন আসে পৃথিবীতে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটা, এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, FR, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল বা ইলেকট্রোপজিটিভ মৌল, আর ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল বা ইলেকট্রোনেগেটিভ মৌল। ঠিক আছে, তারপর আসো তড়িৎ ঋণাত্মকতা কোনটার বেশি। আবার যাও ডানে উপরে যাও, তাহলে আমরা যদি হিসেব করি, দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ক্লোরিন, নিচে হচ্ছে ক্যালসিয়াম। তো সবচেয়ে ডানে এবং সবার উপরে কে আছে? ক্লোরিন। তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এখানে সবচেয়ে বেশি। যদি আমরা ক্রমটা লিখে দিই, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, মানে আগে উপর শেষ করবা, তারপর হচ্ছে ক্যালসিয়াম। তারপরে আমরা যদি যাই পরেরটা, আচ্ছা পরে 51 নাম্বারে হচ্ছে আমাদের একটা ছক আছে, পর্যায় 2 গ্রুপ 1। পর্যায় 2 গ্রুপের একের মূল হচ্ছে লিথিয়াম, তার মানে এ হচ্ছে লিথিয়াম। পর্যায় 3 গ্রুপ 1, ডি হচ্ছে সোডিয়াম। পর্যায় 4, আচ্ছা এইগুলো এইভাবে লেখার দরকার আছে, আচ্ছা তাও একটু লিখে দিই। হ্যাঁ, পর্যায় 4 গ্রুপ 1, এটা হচ্ছে পটাশিয়াম। পর্যায় 4 গ্রুপ 16 মূল, পর্যায় 4 গ্রুপ 16, আচ্ছা এটা হচ্ছে আমাদের, একটু ভুল করছি কোথাও, পর্যায় 2 হবে নাকি পর্যায় 1 হবে? আচ্ছা এটা আমি একটু চেক করে নিই, চেক করে হচ্ছে আমি তোমাদেরকে এটা সঠিকটা বলতেছি। আমার কাছে ধারণা হচ্ছে এটা কোথাও ভুল আছে, এমসিকিউটাতে ছকে কোথাও ভুল আছে। হ্যাঁ, একটু দেখে দিচ্ছি। আচ্ছা এটার ভুলটা হচ্ছে
এইখানে পর্যায় পর্যায় হচ্ছে আমাদের এইগুলো না, পর্যায় হচ্ছে 1 2 3 হবে, ঠিক আছে। পর্যায় হচ্ছে এই যে পর্যায়গুলো লিখেছি, পর্যায় একটু ভুল আছে, এটা 1, এটা 2, এটা 3, ঠিক করে দিচ্ছি দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এখন ঠিক আছে। তাহলে পর্যায় 1-এর 1 নাম্বার গ্রুপের মৌল কি? হাইড্রোজেন, এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, এটা সালফার, এটা হচ্ছে ক্লোরিন। পর্যায় 3-এর 17 নাম্বার মৌল হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা এখন দেখো, প্রথমে বলছে আয়নীকরণ শক্তি 1 নাম্বার অপশন। তো আমরা যদি একটু যদি মিলাই, আয়নীকরণ শক্তির ক্রম জানি কীভাবে লেখে, আইথ 1 নাম্বার অপশন, 1-এর জন্য করি, ডানে উপরে এ এবং ডি, যদি খেয়াল করো এ আর ডি একই গ্রুপে না, এ আর ডি একই গ্রুপে কিন্তু। তাহলে এ আর ডি আমরা জানি আয়নীকরণ শক্তি কোথায় বাড়ে, উপরে বাড়ে। তার মানে যদি আমরা যদি ক্রমটা যদি লিখি, ক্রম যদি লিখি, এ এর আয়নীকরণ শক্তি কিন্তু ডি এর চেয়ে বেশি। কিন্তু তারা বলছে কি, তারা বলছে ডানে এবং উপরে কিন্তু আয়নীকরণ শক্তি বেশি হয়, বাট তারা বলছে কি এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম। তার মানে ভুল বলছে। সঠিক হওয়ার কথা ছিল কি এর বেশি হওয়ার কথা ছিল, তার মানে 1 নাম্বার ভুল। তো 1 নাম্বার ভুল হলে তা আমরা কী করি, আমরা 2 আর 3 দাগাই ফেলি। তাও আমরা একটু চেক করে দেখি 2 আর 3 হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখো ডি আর কিউ, ডি আর কিউর মধ্যে আকার বলছে। আকার মানে কি, আধাবিশ্ব। আধাবিশ্ব কোথায় কোথায় জানা হয়, বামে এবং নিচে। তো ডি আর কিউ যদি লেখো, এই যে ডি আর কিউ কোথায়, এই যে নিচে, এইদিকে কিউ। তো বামে এবং নিচে, সবার নিচে কে, কিউ। তাহলে আমরা যদি ক্রমটা যদি লিখি, আকারের ক্রম যদি লিখি, ডি থেকে কিউর আকার কি বড়, তাহলে বলছে না, মানে ডি ছোট কিউ বড়। এখানে বলছে দেখো ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট, মানে ডি এর আকার কিউ থেকে ছোট, এই যে ডি ছোট কিউ বড়, তার মানে এটা সঠিক। তারপর আসো 3 লিখি, 3-এ কি বলছে, সক্রিয়তাও কিন্তু আধাবিশ্ব দিয়ে বামে এবং নিচে সক্রিয়তা বাড়ে। ই এবং ডি, ই এবং ডি, তাহলে ডি আর ই এভাবে লিখবা। এভাবে করলে খুব সহজ হয় আর কি, দেখো এভাবে করলে কিন্তু খুব সহজ হয় এইভাবে করলে। তাহলে ই থেকে ডি সক্রিয়, ই ডি অপেক্ষা সক্রিয়তা নিচের দিকে গেলে কি হয়, বেশি। তাহলে সক্রিয়তা ক্রম যদি বলি ডি থেকে ই সক্রিয়, তাহলে এখানেও বলতেছে দেখো ই সক্রিয়, ই ডি অপেক্ষা সক্রিয়, মানে ই বেশি সক্রিয় ডি থেকে, তাহলে এটাও সঠিক। তার মানে সঠিক উত্তর 2 3। ঠিক আছে, যখন তুমি দেখছো 1 সঠিক না 2 3 সঠিক হবে, তাও চেক দিয়ে দেখলাম। ঠিক আছে, 2 এবং 3 সঠিক। তারপর আসো পর্যায় সারণীতে কি পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে কী হয় বলো তো, বাম থেকে ডানে গেলে আইত বাড়ে, বাম থেকে ডানে গেলে আইত বাড়ে। বাড়াটাকে আমি উপরের দিকে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। আর বাম থেকে ডানে গেলে আধাবিশ্ব কমে। তাহলে দেখো তো দেখি, ইলেকট্রন শক্তি বাড়ে, হ্যাঁ আয়নীকরণ শক্তি বাড়ে। ধাতব শক্তি কি বাড়ে, ধাতব শক্তি দেখো আধাবিশ্ব কমে, ধাতব শক্তি কমে, তো এই যে ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়। তাহলে সঠিক উত্তর 1 2 3, 3টাই সঠিক। ঠিক আছে, তারপরে দেখো এটা দেখো তো, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে এক্স। তাহলে এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমাদের সিলিকন, তারপর ফসফরাস, সালফার, ওয়াই মানে কি, ক্লোরিন। তাহলে আমাকে বলছে ওয়াই মৌলটি আকারে ছোট। বাম থেকে ডানে গেছি না, 1 নাম্বার অপশন, বাম থেকে কিন্তু ডানে গেছি। বাম থেকে ডানে গেলে আধাবিশ্ব কমে, মানে আকার ছোট হয়, তার মানে 1 সঠিক। ওয়াই মৌলটি আকারে সবচেয়ে ছোট। তারপর বলছে এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগের সংকেত হচ্ছে XY4, এক্স কি সিলিকন আর ওয়াই কি ক্লোরিন। সিলিকন আর ক্লোরিন মিলে কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড তৈরি করে। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড মানে কিন্তু XY4, কারণ সিলিকন হচ্ছে এক্স আর ক্লোরিন হচ্ছে ওয়াই। তাহলে XY দ্বারা গঠিত যৌগটির সংকেত হচ্ছে XY4, কারণ এক্স হচ্ছে সিলিকন আর ওয়াই হচ্ছে ক্লোরিন। আমরা জানি সিলিকন আর ক্লোরিন মিলে সিলিকন টেট্রাক্লোরাইড তৈরি করে, সঠিক। ওয়াই মৌলের অক্সাইড অম্লীয়। আমরা জানি বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। তো অধাতুর অক্সাইডই তো অম্লীয়, তাহলে ওয়াইটা কি সবচেয়ে ডানে না, তাহলে ওয়াই মৌলের অক্সাইড অম্লীয়। তাহলে সঠিক উত্তর 1 2 3, 3টাই সঠিক। তারপরে আসুন, তো 3-এর জন্য এইভাবে লিখে রাখতে পারো ব্যাখ্যা, ওয়াই অধাতু আর অধাতুর অক্সাইড অম্লীয়, ট্রিপল অধাতুর অক্সাইড অম্লীয়। যদি প্রশ্ন করতো এখানে সবচেয়ে বেশি অম্ল ধর্ম কার, ওয়াইয়ের অম্ল ধর্ম সবচেয়ে বেশি। তারপর আসো এটা, আর 20 থেকে 25 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। AgCl মৌলগুলোর ক্ষেত্রে AgCl, আচ্ছা ওতে হচ্ছে অক্সিজেন, তাহলে যেটা কি ফ্লোরিন, সিএল এর আগে কি সালফার, তাহলে এটা হচ্ছে অক্সিজেন, ফ্লোরিন, সালফার, ক্লোরিন।
তো আমরা যদি এইভাবে যদি লিখি মৌলগুলোকে অক্সিজেন, ফ্লোরিন, সালফার, ক্লোরিন, তো জি এর আকার ছোট। তো আমি এক কাজ করি, এইভাবে না লিখে, মানে যেহেতু ওরা জি এ এভাবেই ব্যাখ্যা করছে, তো আমরা এখানে জি এবং এ লিখি। হ্যাঁ, জি এবং এ লিখি। অক্সিজেন এটা হচ্ছে জি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে ক্লোরিন। তো বলছে জি এর আকার ছোট, তো আকার জানি কীভাবে বের করে? 1 নম্বর অপশন যদি দেখি, আধা বিকশো না আকার, আকার বেশি হয় কোথায়? এইভাবে গেলে আকার বেশি, তো আকার এইভাবে গেলে বেশি। তার মানে আকারের ক্রম যদি দেখো, মানে আকার বেশি কার? আকার বড় হচ্ছে তোমার যত বামে যাবা এবং যত নিচে যাবা তত আকার বেশি হয়। তাহলে আকারের ক্রম যদি লিখো, তাহলে আকারের ক্রম হচ্ছে ক্লোরিনের আকার সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে নিচে, তারপরে এ, তারপরে জি, তারপরে হচ্ছে অক্সিজেন। তাহলে আকার সবচেয়ে ছোট কার? অক্সিজেনের। আকার সবচেয়ে ছোট হচ্ছে অক্সিজেন, নাকি? না, ভুল বোধহয় করছি, এটা তো আকার বড় হিসেব করছি, আকারের ক্রম বড়র হিসেব করতেছি। হ্যাঁ, তাহলে ক্লোরিনের আকার সবচেয়ে বেশি, ক্লোরিনের আকার সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ক্লোরিনের থেকে ছোট হচ্ছে এ, তারপরে হচ্ছে আমাদের জি আর ওর মধ্যে, জি আর ও এর মধ্যে কার আকার বেশি? অক্সিজেন হচ্ছে বামে, জি হচ্ছে ডানে, তাহলে অক্সিজেনের আকার বেশি, অক্সিজেনের আকার এখানে সবচেয়ে বেশি, জি আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের আকার বেশি। আচ্ছা, আমি আবার দেখাই। হ্যাঁ, পেস লেগে গেছে, আবার দেখাই, তাহলে হচ্ছে তোমাদের আর পেস লাগবে না, নাহলে এটা কনফিউজ থাকবে। দেখো দেখো আকার কি? নিচে এবং ডানে, সরি নিচে এবং বামে, বামে এবং নিচে গেলে আকার বড় হয়। তাহলে সবচেয়ে নিচে কে? ক্লোরিন, ক্লোরিন আর এ, বাট ক্লোরিন আর এর মধ্যে বামে কে? বামে কিন্তু এ। তাহলে নিচে ক্লোরিন আর এ, কিন্তু এই দুইটার মধ্যে বামে কে? এ, তার মানে এর আকার সবচেয়ে বড়, তারপরে ক্লোরিন। এখন আসো আবার উপরে যাই, অক্সিজেন এবং জি, এই দুইটার মধ্যে বামে কে? অক্সিজেন, তার মানে অক্সিজেন জি থেকে বড়। তাহলে আমরা যদি বলি সবচেয়ে ছোটো কে? জি হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে। তারপর আসো দুই, দুই কি? অধাতব ধর্ম কার বেশি? তো দেখো, ধাতব ধর্ম যার বেশি, অধাতব ধর্ম তার কম। তাহলে ধাতব ধর্ম কার বেশি? উপরে, সরি নিচে এবং বামে যে থাকবে। তো এইভাবে যদি তুমি যদি লিখো এইটা, তো ধাতব ধর্মটাও কোন নিয়ম মেনে চলবে? ধাতব ধর্মের ক্রমটাও কিন্তু উপরেরটার মতোই হবে, মানে এর ধাতব ধর্ম বেশি ক্লোরিনের চেয়ে, তারপর অক্সিজেনের ধাতব ধর্ম বেশি জি এর চেয়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ধাতব ধর্ম সবচেয়ে কম হচ্ছে জি এর, তাহলে অধাতব ধর্ম সবচেয়ে বেশি কার হবে? জি। অধাতব ধর্ম, ধাতব ধর্ম যেহেতু সবচেয়ে বেশি হচ্ছে, যেহেতু ধাতব ধর্ম সবচেয়ে বেশি, সবচেয়ে কম হচ্ছে জি এর, তার মানে অধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে জি এর। কিন্তু আমাকে বলছে এর অধাতব ধর্ম বেশি, এটা ভুল। সঠিক উত্তর কী হবে? অধাতব ধর্ম সবচেয়ে বেশি হচ্ছে জি এর, ঠিক আছে, জি। তারপর আসো এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তির গ্রাফটা হিসাব করি। আয়নীকরণ শক্তি কিন্তু ডানে এবং উপরে, ডানে এবং উপরে, আয়নীকরণ শক্তি আমাদের ডানে এবং উপরে গেলে বাড়ে, ডানে এবং উপরে। তো আমরা যদি লিখি OgACl, তো ডানে এবং উপরে কে আছে? আমরা এখন যদি এটা যদি, তাহলে যে ক্রম যদি লিখে ফেলি, ক্রমটা যদি লিখি, তাহলে এদের ক্রমটা কেমন হবে? সর্বডানে কে? জি, তাহলে জি এর আয়নীকরণ শক্তি বেশি, সবচেয়ে বেশি, তারপরে ও, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে এ। তাহলে বলছে না এ অপেক্ষা ক্লোরিনের বেশি? দেখো এ থেকে ক্লোরিনের কিন্তু বেশি, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। আচ্ছা, এখানে একটা অপশনে 4 উঠে আছে, এটা 4 হবে না, এটা আসলে 2 এবং 3 হবে। হ্যাঁ, এগুলো আসলে ওই টাইপ করার সময় অনেক সময় ভুল হয়ে যায়, তখন হচ্ছে এটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা আশা করি 1 2 3 3টাই বুঝতে পেরেছি। তারপর আসি আমরা পরেরটাতে, 55। কী কী দেওয়া আছে? XYZ। এক্স কি? সোডিয়াম। ওয়াই কি? পটাশিয়াম। জেড কি? রুবিডিয়াম। এরা সবাই গ্রুপ 1-এর মৌল কিনা? হ্যাঁ, সবাই গ্রুপ 1-এর মৌল। ওয়াই মৌলটা পর্যায় সারণী কোন গ্রুপে, কোন পর্যায়ে আছে? পটাশিয়াম চতুর্থ পর্যায়ে, পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ে, সোডিয়াম তৃতীয় পর্যায়ে, পটাশিয়াম চতুর্থ পর্যায়ে, রুবিডিয়াম পঞ্চম পর্যায়ে। আচ্ছা, এরা সবাই কি একই গ্রুপের? একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেছে, উপর থেকে নিচে গেলে জানে কি হয়? আধা বিক্ষ বাড়ে না, তার মানে আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, হ্রাস পাবে না, বৃদ্ধি পাবে। প্রত্যেকটার একটা করে ইলেকট্রন আছে শেষ স্তরে। আর সক্রিয়তাও জানি কি হয়? উপর থেকে নিচে গেলে বাড়ে, তার মানে সবচেয়ে বেশি সক্রিয় কে হবে? জেড সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে জেড সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, ঠিক আছে, 2 এবং 3। একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কিন্তু আধা বিক্ষ বাড়ে, বিক্ষর মধ্যেই তো আছে সক্রিয়তা, তাহলে জেড সবার নিচে, অর্থাৎ জেডের সক্রিয়তা সবচেয়ে বেশি। এই যে XYZ,
উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে কিন্তু আমাদের আধা বিশ্ব বেশি, আধা বিশ্ব বেশি, তার মানে জেডের সক্রিয়তা সবচেয়ে বেশি। ঠিক আছে, আবার পারমাণবিক আকারও কিন্তু জেডের সবচেয়ে বেশি। তারপরে আসো ডি হচ্ছে, এ হচ্ছে পর্যায় সারণীর প্রথম পর্যায়ের 1 নম্বর গ্রুপের মৌল, তার মানে এ হচ্ছে হাইড্রোজেন। ডি হচ্ছে তৃতীয় পর্যায়ে 2 নম্বর গ্রুপের মৌল, ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। ই হচ্ছে দ্বিতীয় পর্যায়ে 17 নম্বর মৌল, এটা হচ্ছে ফ্লোরিন। জি হচ্ছে তৃতীয় পর্যায়ে 17 নম্বর মৌল, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে আমাকে বলছে এ ই পোলার সমযোজী যৌগ, এ আর ই হাইড্রোজেন ফ্লোরাইড। এ ই মানে কি হাইড্রোজেন ফ্লোরাইড, হ্যাঁ হাইড্রোজেন ফ্লোরাইড একটা পোলার সমযোজী যৌগ, ঠিক আছে। এইচএফ। ডিজি2 পানিতে দ্রবণীয়, আয়নিক কিনা আগে খেয়াল করতে হবে। ডিজি2 মানে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ, তার মানে এটা পানিতে দ্রবণীয়। ডিএ2 কি ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এখানে ম্যাগনেসিয়াম ধাতু, হাইড্রোজেন হচ্ছে অধাতু, তার মানে এটাও একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, তার মানে সঠিক উত্তর 1, 2, 3। ঠিক আছে, তারপরে আসো MQR, যদি হিসাব করা এম হচ্ছে 15, মানে ফসফরাস সালফার ক্লোরিন। তো আমরা প্রথমে 1 নাম্বার অপশনের জন্য চেক করি, পারমাণবিক আকার বলছে, তো এটা কিন্তু সবাই একই পর্যায়ে। তো আকারের ক্ষেত্রে কিন্তু এই দিকে গেলে আর এই দিকে গেলে আকার কি হয়, বেশি হয়। তাহলে 1 নাম্বার দিয়ে যখন লিখবো তখন তুমি বুঝবা যে এটা আকারের ক্রমটা দেখতেছি, কারণ 1 নাম্বার অপশন কিন্তু আকারের কথা বলা আছে। তাহলে MQR, তাহলে সবচেয়ে বেশি আকার কার, বামে যে তার আকার বড়, তার মানে আকারের ক্রম যদি লেখো তাহলে এম এর আকার সবচেয়ে বড়, তারপরে কিউ, তারপর আর। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি আর সবচেয়ে ছোট, এখানেও বলছে আর সবচেয়ে ছোট। তারপর আসো 2-এ কি বলছে, ইলেকট্রন আসক্তির কথা বলছে। ইলেকট্রন আসক্তি কিন্তু ডানে এবং উপরে বাড়ে, MQR, এরা কিন্তু একই পর্যায়ে। তো সর্বডানে কে, আর, তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম যদি লেখো তাহলে কিন্তু আবার উল্টে যাবে, এম এর চেয়ে কিউর ইলেকট্রন আসক্তি বেশি, সবচেয়ে বেশি হচ্ছে আর এর। তাহলে বলছে এম এর ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম, হ্যাঁ এম এর কম কিউর বেশি, তার মানে এটাও সঠিক, 2 সঠিক। তারপরে আসো আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, আয়নীকরণ শক্তিতে যাই, এটাও কি উপরে এবং ডানে MQR। তাহলে এটার ক্রমও কি আগেরটার মতোই, 2 নাম্বারের মতোই, আর এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, ডানে বেশি হয়, তাহলে আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, সঠিক উত্তর 1, 2, 3। তো দেখো খুব ইজি, সিম্পলি কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবে MCQগুলো। তারপর আসো এটা এ, সিলিকনের আগে এ, তার মানে এ হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকনের পরে ফসফরাস সালফার ক্লোরিন। জেড মৌলের ভর সংখ্যা কত, আচ্ছা জেড কত, সালফার না, সালফারের ভর কত আমাদের 32, পারমাণবিক ভর 32। তারপর আসো এই যে 1 নাম্বার অপশন, এ মৌলের আয়নিক, আচ্ছা আগে আয়নীকরণ শক্তি হিসেব করি। আয়নীকরণ শক্তি কীভাবে, উপরে এবং ডানে, এ লিখবা, সিলিকন লিখবা, কিউ লিখবা, জেড লিখবা, ক্লোরিন লিখবা। তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা ক্রমটা লিখতে পারি এরকম, আয়নীকরণ শক্তির ক্রম কি ডানে সবচেয়ে বেশি, তার মানে ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, তারপর জেড, তারপর কিউ, তারপর হচ্ছে, আচ্ছা ওদের মতো করেই লিখি, মানে চিহ্নটা গ্রেটার দ্যানটা উল্টা দিকে দিয়ে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রম এ থেকে সিলিকন ডানে, তার মানে সিলিকনের বেশি, তারপর কিউ, তারপর জেড, তারপর ক্লোরিন, তারপরে ক্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এখন বলছে এ মৌলের আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, এখন কি এর বেশি না, আমরা তো দেখতে পাচ্ছি এর আয়নীকরণ শক্তি কম, এ থেকে কিউর দিকে গেছে গ্রেটার দেনটা, তাহলে আসলে কিউর বেশি হতো, তার মানে 1 সঠিক না। তাহলে 1 সঠিক না হলে তোমরা তখন বলবা কি 2 আর 3 সঠিক। তারপর একটু পরীক্ষা একটু চেক দেওয়ার চেষ্টা করো যদি সময় থাকে। 2 দেখো কিউ অপেক্ষা জেড মৌলের যোজনী ইলেকট্রন বেশি, আচ্ছা যোজনী ইলেকট্রন কি সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন। তো দেখো অ্যালুমিনিয়ামে কিন্তু যোজনী ইলেকট্রন কয়টা থাকে, 3টা, কারণ সর্বশেষ স্তরে 3টা ইলেকট্রন থাকে। জেডে কিন্তু যোজনী ইলেকট্রন কয়টা থাকে, 6টা। যোজনী ইলেকট্রনের কনসেপ্ট হচ্ছে এরকম, যোজনী ইলেকট্রনের কনসেপ্ট হচ্ছে একই পর্যায়ে, যদি বাম থেকে ডানে যদি যাও তাহলে যোজনী ইলেকট্রন বেশি হবে, বাম থেকে ডানে গেলে যোজনী ইলেকট্রন বেশি। তো বাম থেকে ডানে গেলে আমরা দেখতে পাচ্ছি কিউ থেকে জেড কি ডানে না, তার মানে জেডের যোজনী ইলেকট্রন বেশি। তারপরে লাস্টে বলছে জেড অপেক্ষা কিউ, যোজনী ইলেকট্রন মানে কি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, ঠিক আছে। যেমন এতে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 3টা, সিলিকনে 4টা, কিউতে 5টা, জেডে 6টা, ক্লোরিনে 7টা। তবে যত ডানে যাচ্ছ যোজনী ইলেকট্রন তত বেশি হচ্ছে। তারপর বলছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু এইভাবেই করবা, এই যে উপরে এবং ডানে এ সিলিকন, কিউ, জেড, ক্লোরিন। তড়িৎ ঋণাত্মকতার ক্রম কিন্তু এর 1 নাম্বারটার মতোই, আয়নীকরণ শক্তির মতোই কিন্তু হবে। আয়নীকরণ শক্তির ক্রম যেমন তড়িৎ ঋণাত্মকতার ক্রমও কিন্তু সেম হবে, ঠিক আছে।
তাহলে তৈতৃণাত্মকতার ক্রম কী হবে? ক্রম যদি লিখি, এ থেকে সিলিকনের বেশি, সিলিকন থেকে কিউ মানে ফসফরাসের বেশি, ফসফরাস থেকে জেডের বেশি, জেড থেকে ক্লোরিনের বেশি। বলছে জেড অপেক্ষা কিউ এর তৈতৃণাত্মকতা কম। হ্যাঁ, জেডের বেশি কিউর কম, এটাও সঠিক। সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তারপরে আসো দেখি, পরে বলছে পর্যায় 2 17 নাম্বার গ্রুপের মৌল কিউ। আচ্ছা, পর্যায় 2 17 নাম্বার গ্রুপের মৌল কোনটা? কিউ হচ্ছে তার মানে ফ্লোরিন, আর হচ্ছে ক্লোরিন। আচ্ছা, যৌগটি কোন দ্রাবকে দ্রবীভূত হয়? পর্যায় কিউ এবং আর দ্বারা গঠিত যৌগটি কোন দ্রাবকে দ্রবীভূত হয়? এটা কেমন কথা? আচ্ছা, এটা মানে প্রশ্নে কোথাও ভুল আছে, আমি একটু চেক করে দেখতেছি প্রশ্নে ভুল আছে কি না। তৃতীয় পর্যায়, 1 মিনিট। আচ্ছা, এখানে ভুল আছে। ভুলটা আছে কোথায়? আমি ভুলটা একটু তোমাদেরকে বলে দিই। কিউ হচ্ছে ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে 17, বাট আরে ভুল আছে। আবার পি সম্পর্কে তো দেওয়া নাই। এই প্রশ্নটা তো একটা, এটার উদ্দীপকটা ঠিক নাই। আচ্ছা, উদ্দীপক যেহেতু ঠিক নাই সেহেতু এটা আমরা বাদ দিই। হ্যাঁ, এটা উদ্দীপকটা হয় নাই, এটার উদ্দীপকটার মধ্যে মিসিং আছে অনেক কিছু। তো সেই ক্ষেত্রে আমরা এটা মুছে ফেলি, এটা আমরা না রাখি। এটার উদ্দীপকটা ক্লিয়ার না, পি এর কথা লেখা হয় নাই, এটা বাদ দাও। পারবা, এগুলো পারবা, যেহেতু আগেরগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এটাও পারতা, সমস্যা নেই। তাহলে উদ্দীপকটা এটা নাই, এটা আমরা বাদ রাখলাম। আমরা পরে দেখি, ক্ষার ধাতুর সময়ের বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? ক্ষার ধাতুর বহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন থাকে। গ্রুপ 1 মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, গ্রুপ 2 এর মৌলকে মৃৎ ক্ষার ধাতু বলে। কোনটি ক্ষার ধাতু? গ্রুপ 1 মৌল রুবিডিয়াম, আর বাকি যে 3টা আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রেডিয়াম, এরা সবাই গ্রুপ 2 এর মৌল, এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। কোনটি মৃৎ ক্ষার ধাতু? এই যে স্ট্রনসিয়াম মৃৎ ক্ষার ধাতু, আর্গন নিষ্ক্রিয় গ্যাস, ক্রিপ্টন নিষ্ক্রিয় গ্যাস, ফ্রান্সিয়াম ক্ষার ধাতু। কোনটি মুদ্রা ধাতু? মুদ্রা ধাতু হচ্ছে 3টা, কপার, সিলভার, ওরাম। এদেরকে প্রাচীনকাল থেকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। কপার, এরা গ্রুপ 11 ধাতু, এরা সবাই গ্রুপ 11। গ্রুপ 11 আরেকটা মৌল আছে যেটাকে বলা হয় রন্টজেনিয়াম, Rg, যদিও এটা মুদ্রা ধাতু নয়। Rg যদিও এটা গ্রুপ 11 মৌল, বাট এটা মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় নাই। কোনটি মুদ্রা ধাতু? গোল্ড মুদ্রা ধাতু। তারপর হচ্ছে আমাদের 68 কোথায়? 68 কি আসে নাই? চেক দেওয়া হয় নাই। আচ্ছা দেখো, কোনটি হ্যালোজেন গ্রুপের মৌল? হ্যালোজেন হচ্ছে আমাদের অ্যাস্টাটাইন। হ্যালোজেন মনে রাখবা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, আর হচ্ছে টেনেসাইন। ঠিক আছে, টেনেসাইন কি টিএন? না, টেনেসাইন হচ্ছে টিএস, টেনেসাইন। এটা হচ্ছে 117 নাম্বার মৌল। হ্যাঁ, আমি ভুলে গেছি আসলে এটা টিএস হবে নাকি টিএন হবে, কেউ যদি আগ্রহী হোক দেখে নিও। ঠিক আছে, 68 নাম্বার এমসিকিউটা বোধহয় উঠে নাই। আচ্ছা, তারপরে দেখো, কোনটি লবণ উৎপাদনকারী? মনে রাখবা গ্রুপ 17 মৌলগুলো হচ্ছে লবণ উৎপাদনকারী, এই জন্যই তাদেরকে হ্যালোজেন বলা হয়। গ্রুপ 17 মৌল হচ্ছে ফ্লোরিন। তারপর হচ্ছে কোনটি নিষ্ক্রিয় ধাতু? গ্রুপ 18। আচ্ছা, নিষ্ক্রিয় ধাতু মনে রাখবা গোল্ড নিষ্ক্রিয় ধাতু, এই জন্যই গোল্ড আমরা জুয়েলারি বা স্বর্ণালঙ্কার হিসেবে ব্যবহার করতে পারি। না হলে তো গোল্ডের মধ্যে মরিচা পড়ে যেতে পারতো, বাট গোল্ডে কিন্তু মরিচা পড়ে না, কারণ এটা নিষ্ক্রিয় ধাতু, এটা বিক্রিয়া করে না। কোনটি ডি ব্লক মৌল? টাইটেনিয়াম। পটাশিয়াম হচ্ছে এস ব্লক, ক্যালসিয়াম এস ব্লক, ক্রিপ্টন পি ব্লক। তারপরে আসো, অবস্থান্তর মৌল কোনটি? অবস্থান্তর মৌল নিয়ে আসলে তোমাদের সিলেবাসে কোনো কথাবার্তা নাই, অবস্থান্তর মৌল নিয়ে তোমাদের বইতে কোনো কথা থাকে না। তাও তোমরা একটু অবস্থান্তর মৌল একটু মনে রাখবা যে ডি ব্লক মৌলগুলো অবস্থান্তর মৌল হয়, ডি ব্লক মৌল। বা ডি ব্লক মৌলের মধ্যে এই যে আমাদের ডি ব্লক মৌলের মধ্যে তোমরা এইভাবে মনে রাখবা, ডি ব্লক মৌল তোমাদের জন্য উপযোগী হচ্ছে কত? তোমাদের জন্য উপযোগী হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত। তোমাদের জন্য উপযোগী 21 থেকে 30 পর্যন্ত। তো 21 থেকে 30 মানে কি? অর্থাৎ
স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। এর মধ্যে এই প্রথমটা স্ক্যান্ডিয়াম এবং শেষেরটা জিঙ্ক, এই দুইটা অবস্থান্তর মৌল না। মনে রাখবে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা শুধু ডি ব্লক মৌল, এরা অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। আর 22 থেকে 29 পর্যন্ত যারা আছে মানে ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, এই যে 22 থেকে 29 পর্যন্ত এরা সবাই অবস্থান্তর মৌল। 22 থেকে 29 পর্যন্ত সবাই অবস্থান্তর মৌল। ঠিক আছে, যদি এমসিকিউ আসে এই কনসেপ্টটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি এমসিকিউটা আনসার করতে পারবা। হ্যাঁ, নিয়মকানুন পড়াচ্ছি না কারণ এগুলো কলেজের বইয়ের, এগুলো এসএসসি লেভেলে না, বাট এমসিকিউতে দিয়ে দেয়। তো দেখো পটাশিয়াম তো পি ব্লক মৌল, তার মানে এটা আগেই বাদ, কারণ অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে ডি ব্লক হইতে হবে। এখন ডি ব্লকের দৌড়ে 3 জন আছে, ফেরাম, জিঙ্ক, স্ক্যান্ডিয়াম। তো আমরা পড়ছি মাত্র দেখলাম স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না, তার মানে অবস্থান্তর মৌলকে ফেরাম। ঠিক আছে, তারপর আসলে হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়ায় কী তৈরি হয়? হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়ায় কী তৈরি হয়? হাইড্রোজেন ফ্লোরাইড তো তৈরি হয়। এখন কথা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডটা কী হিসেবে তৈরি হয়? গ্যাস হিসেবে তৈরি হয়। মনে রাখবা হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ফ্লোরাইড যে তৈরি হয়, এই হাইড্রোজেন ফ্লোরাইডটা গ্যাস অবস্থায়, গ্যাসীয় অবস্থায় তৈরি হয়। পরে এই হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে যখন পানি মেশানো হয় তখন সেটা অ্যাকোয়াস হয়ে যায়, একিউ। লাস্ট এমসিকিউ, চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কোনটি সাদা পদক্ষেপ পড়ে? চুনের পানিতে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড যখন মেশাবো, চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটার মধ্যে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড মেশাও তাহলে তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট। এটার অদক্ষেপ পড়বে নিচের দিকে, তীর মানে কি অদক্ষেপ পড়বে, এবং সাথে তৈরি হবে পানি। এবং এই ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ পড়ার কারণেই আমাদের চুনের পানি কি হয়ে যায়, মানে ঘোলা হয়ে যায়। তো আমাদের হচ্ছে এটার অদক্ষেপ পড়বে, তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটি সাদা অদক্ষেপ পড়বে? ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের বর্ণ হচ্ছে সাদা। তো এরই সাথে আমাদের শেষ হয়ে গেল আমাদের আজকের পর্যায় সারণীর এমসিকিউ ক্লাস। তো ভাইয়া যদিও 75টা নিয়েছিলাম, তো 75টার মধ্যে আমরা দেখলাম যে 3টে এমসিকিউ আমাদের ঠিকভাবে হয় নাই, তো ওই 3টা বাদ দিয়ে আমাদের টোটাল 72টা এমসিকিউ কিন্তু আমরা আজকের ক্লাসে সলভ করেছি। তো আমি আবারও বলছি এই ক্লাসটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তার জন্য যার কেমিস্ট্রিতে ফেল করার সম্ভাবনা আছে। এখন লোক লজ্জা ভয়ে তার কেউ তার বলবা না যে কে ফেল করবা না করবে, এটা তো রেজাল্ট দিলে বোঝা যাবে। তুমি তো জানো যে তুমি পড়াশোনা কতটুকু করছো। যদি এমন হয় যে তোমার কেমিস্ট্রির অবস্থা খুবই খারাপ, তো এই ক্লাসটা তুমি পরীক্ষার সময় আমি তোমাকে বলবো তুমি প্রথমে এই ক্লাসটা করবে, এই ক্লাসে এমসিকিউগুলো বুঝবে, বেসিকটি একটু বুঝবে, তারপর যদি সময় পাও তোমার গাইড থেকে বা তোমার টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করবে। কারণ ভাইয়ার এই এমসিকিউ দিয়ে যদি ভালো করে বুঝে দাও, মুখস্থ করলে কিন্তু হবে না, ভালো করে বুঝতে হবে। এই যে আমি নিয়মগুলো পড়াইলাম, সর্ববামে সবার নিচে আধা বৃক্ষ বেশি, আইত কম, আবার সর্বডানে সবার উপরে, মানে ডানে উপরে আইত বেশি আধা বৃক্ষ কম, এগুলো তোমার মানে অ্যাপ্লাই করতে হবে, তোমার নিজে পারতে হবে। ঠিক আছে, এখন এগুলো তুমি যদি নিজে পারো তাহলে খুব ভালো। তাহলে এই যে এগুলো আনসার করলেই, যেমন গতকাল ক্লাসে হচ্ছে 80টা এমসিকিউ করেছি পদার্থের গঠন, আজকে 72টা এমসিকিউ করলাম পর্যায় সারণী, তারপরে দেখা যাবে আরও এরকম করাবো। তার মানে মোট 6টা অধ্যায় আমি প্রায় 500-600 এমসিকিউ কিন্তু সলভ করাবো, 6টা অধ্যায় মিলে, মানে পুরো কেমিস্ট্রি 500 থেকে 600, ধরে নাও 600 এমসিকিউ আমি সলভ করব। ঠিক আছে, এই 2টা অধ্যায়ের এমসিকিউ তো কম, পরের অধ্যায়গুলোর এমসিকিউ একটু বেশি, 100+ আছে, কোনোটার 100 আছে। তো 600 এমসিকিউ যদি সলভ করাই, 600টা এমসিকিউ করলে তুমি 25-এ আশা করতে পারো 15+ তুমি পেয়েই যাবে। এখন 15+ মানে কি, যদি প্রশ্ন যদি সহজ হয় 20ও পেয়ে যেতে পারো, মানে 15 থেকে 20-এর মধ্যে তোমার মার্কসটা থাকবে। ঠিক আছে, বাট কথা হচ্ছে তোমার এই যে উচ্চতর দক্ষতামূলক থাকে, এই সেই থাকে, তুমি যদি আরেকটু যদি ভালো করে যদি করতে চাও, যদি নাম্বারটাকে যদি 22-23-এ নিতে চাও, 25-এ 20 তো পাবে এখান থেকে, এইভাবে করলে খুব ভালো করে যদি বুঝে যাও 25-এ 20 পেয়ে যাবে। কিন্তু যদি তোমার নাম্বারটাকে 22, 23, 24 অথবা 25-এ 25 পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। এবং হচ্ছে আমরা এই ক্লাসটা ইনশাল্লাহ তোমরা এখন তো যারা কিনা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, আজকে বাংলা পরীক্ষা হয়েছে, অনেকেরই শুনলাম পরীক্ষা ভালো হয়েছে, অনেকের শুনলাম পরীক্ষা ভালো হয় নাই। যেমন আমি কুমিল্লা বোর্ডে ক্লাস নেই, পড়াই, অফলাইন ব্যাচ পড়াই, তো কুমিল্লা বোর্ডে নাকি সবাই বলতেছে এমসিকিউ পরীক্ষাটা একটু হার্ড হয়েছে। তো আগামীকাল বন্ধ, পরশুদিন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তো এই ক্লাসগুলো হয়তো বা তোমাদের কাজে লাগবে 10 তারিখ সন্ধ্যার পর থেকে। তো এই জন্য ভাইয়া আগেই এইগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছি, যাতে করে 10 তারিখ সন্ধ্যার পরে
তুমি সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাও আর কি। তো তখন যদি ক্লাস নেই তাহলে আমি ক্লাস নিব, তারপরে তুমি পাবা, এটা আসলে তোমাদের জন্য হচ্ছে একটা কি হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়। এই জন্য ভাই হচ্ছে আগেই ক্লাসগুলো আপলোড দিয়ে দিচ্ছে, যাতে করে হচ্ছে ওই সময় আর হচ্ছে আমার কষ্ট করতে না হয়। কারণ বলা যায় না ওই সময় শরীর ভালো থাকে কি থাকে না, কোনো বিপদে পড়ি না না পড়ি। এই জন্য এখন যেহেতু আল্লাহর রহমতে সুস্থ আছি, এখন হচ্ছে ক্লাসগুলো আপলোড করে দিচ্ছি, যাতে করে ওই সময় আমি যদি নাও থাকে, যদি কোনো অসুবিধাও থাকে, তাও যাতে ক্লাসগুলো তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে রাসায়নিক বন্ধন ওটার এমসিকিউ নিয়ে আবার হাজির হবো তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।